ঝুম বৃষ্টি যাকে বলে, একেবারে আকাশ ভেঙে ঢল নেমেছে। খোলা আকাশের নিচে ভিজে একাকার হচ্ছে দুটো মানবী। পা অত্যাধিক ফুলে উঠেছে এই অল্প সময়ের মধ্যে, পাটা টনটন করছে, ব্যথায় মুখ কুঁচকে আছে তিতির। ঈশান নিঃশব্দে এগোচ্ছে গাড়ির দিকে। স্টেশনের এদিকটা একদম অন্ধকার। বিদ্যুৎ চমকানোর কারণে এরই মধ্যে স্টেশনের ইলেকট্রিসিটি চলে গিয়েছে। ছোট্ট একটা এনার্জি লাইটের টিমটিমে আলো মাত্র না দেখা যাওয়ারই মতো। স্টেশন থেকে যত এদিকটা আসছে তত আধার নামছে। কিছুক্ষণ আগেও ঝকঝকে আকাশ ছিল, আকাশ জুড়ে চাঁদতারার মেলা। কোত্থেকে ঝড় বৃষ্টি এসে হাজির হয় তাদের দুর্দিনে কে জানে। গাড়ির কাছে এসে সামান্য নিচু হয়ে দরজা খুলে তিতিরকে বসালো সিটে। দ্রুত পায়ে নিজেও উঠে এলো ড্রাইভিং সিটে। টিস্যু বক্স থেকে একগাদা টিস্যু বের করে কোনো মতে মুছলো নিজের মাথা। মাথা টনটন করছে, ঠান্ডা লেগে যাবে। তিতিরেরও তাই, নাক পিটপিট করছে। এরই মধ্যে হাঁচি দিল দুবার। ঈশানের দেখা দেখি নিজে মাথা মুছে নিল। ঈশান গাড়ি ছাড়ছে না। তিতির তাকালো তার দিকে। লোকটা তার দিকে স্থির দৃষ্টিতে তাকানো। অন্তরাত্মা কেঁপে উঠল সেই দৃষ্টিতে। মাথার জবজবে ভেজা চুলগুলো কপালে এসে পড়ে আছে। গায়ের পাতলা ডাস্টি গ্রিন শার্টটা লেপ্টে আছে পেশল দেহের সাথে। উপরে দুটো বোতাম খুলে দৃশ্যমান চিকচিকে বুকটা। তিতির দৃষ্টি সরিয়ে নেয়, মিনমিনে গলায় বলে, গাড়ি ছাড়ছেন না কেন? লুক অ্যাট মি। ঈশানের অতি গম্ভীর কণ্ঠেও তাকালো না তিতির। যেমন ছিল তেমন বসে থেকেই বলল, বলুন। তাকাতে বললাম তো আমার দিকে, কানে যায় না কথা? তিতির এবার বিরক্ত ভাব নিয়ে তাকালো। ভ্রু কুচকে পুনরায় আগের সেই একঘেয়ে গলাতেই বলল, যাচ্ছেন না কেন? এর চেয়ে নয়ন ভাইয়ের সাথে ফিরলেই পারতাম। মেজাজ এমনিতেই খারাপ, তার উপর বাড়তি চটাং চটাং কথা পোষালো না ঈশানের। বাড়ি থেকে আসার সাহস তোকে কে দিল সেটা জবাব দে তুই। তিতির যেন অবাকই হলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কে দেবে? আমার সাহস নেই। বড্ড বেশি সাহস না? হওয়াই উচিত নয় কি? কেন? কারণটা শুনি। হাসি পেল যেন তিতিরের। কারণ তার কাছে এখন কারণ জানতে চাওয়া হচ্ছে। এত অপমান করে এখন জিজ্ঞাসা করা হচ্ছে কেন এমন করলো সে। ব্যঙ্গ করলো তিতিরের কণ্ঠস্বর এবার ঈশানকে। দুনিয়ার সকল আত্মসম্মান, ইগো, ভালো মন্দের বোধ একা আপনারই আছে, আর কারো থাকতে পারে না। যখন ইচ্ছে হবে অপমান করবেন, যখন বোঝা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলবেন, ঘর থেকে বেরিয়ে যেতে বলবেন, জীবন থেকে বেরিয়ে যেতে বলবেন, আর আমি মাটি কামড়ে পড়ে থাকবো কেন? আমি এতিম বলে? আমার বাবা নেই বলে? কি মনে করেন নিজেকে? বিয়ে হয়েছে বলে আমি সব মেনে নেব? ঈশানের বুকের বাঁ পাশটা জ্বলে ওঠে। মেয়েটা অত্যন্ত বেশি বোঝে। অবশ্য বেশি বোঝাটাই স্বাভাবিক। সে যা বলে ফেলেছে তখন রাগের মাথায়। তিতির যা জেদি, এটাই মানায় ওর সাথে। রাগ হলো নিজের ওপর, সাথে তিতিরের ওপর। তবে রাগ প্রকাশ হতে দিল না। ঠান্ডা গলায় বলল, সাহস দেখা দেখে মাঝরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে এলি, যেখানে সবে কালকে এই একই এলাকায়, এই রাস্তায় একটা রেপ প্লাস মার্ডার হলো। আমাদের এই চেনা জানা কোথায় কোন শত্রু ঘাপটি মেয়ে বসে আছে জানা নেই। কার কি উদ্দেশ্য তাও জানি না এখনো। ধারণা করা যাচ্ছে তুখোর কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। ঢাকা থেকে স্পেশাল ফোর্স পাঠানো হয়েছে তদন্তে। আর তুই এরকম একটা পরিস্থিতিতে যেদিকে বজায় রাখতে বেরিয়ে এলি, মনে হচ্ছে না ভুল করেছিস? তোর কিছু হলে সে দায় আমাকে করে দিয়ে যেতিস। সারা জীবন তোর ক্ষতি হওয়ার জন্য দায়ী অপ্রীতি করে রেখে যেতিস। বাড়ির সবার কি অবস্থা হতো ভেবে দেখছিস? তিতির জবাব দিতে পারে না। সত্যি তো তাই। তখন রাগে জেদে হুট করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে একদমই ঠিক করেনি সে। নিজের তো ক্ষতি হতেই পারত, সাথে গোটা পরিবারের সকলে ভেঙে পড়তো একেবারে। তবে ঈশানের সামনে সে মাথা নোয়ালো না। রাশভারী গলায় বলল, একা কোথায় ছিলাম? নয়ন ভাইয়া ছিল তো সাথে। আমি বলেছিলাম কি? তিতির চমকে তাকায়। ঈশানের তপ্ত স্থির দৃষ্টি তার দিকেই তাক করা। হ্যাঁ। আমি ছিলাম তোর সাথে? না। তাহলে এই দুনিয়ায় আর কোনো পুরুষের কাছে, কোনো পুরুষের মাধ্যমে নিরাপদ না তুই। ঈশানের এহেন কথায় চমকায় তিতির, থমকে থাকে। আমার তো উল্টো আপনার কাছেই নিজেকে নিরাপদ লাগে না। ঈশানের মেজাজ তিত্তির করে বাড়ে। তিতিরের বাঁকা বাঁকা কথায় হিস হিসিয়ে ওঠে সে। আই এম ইওর হাজবেন্ড স্টুপিড। কথার পিঠে আর কথা বাড়াতে ইচ্ছা করছে না তিতিরের। মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে ভালো মতো। এরই মধ্যে একরোখা বদমেজাজি মানুষের সাথে যত কথা বাড়ানো যাবে তত কথা বাড়বে। কি দরকার? তিতির মাথা এলিয়ে দেয় সিটে। ঈশানের দৃষ্টি তখনও তিতিরেই তাক করা। তবে হুট করে আর কোনো কথা না বলে তিতিরের এমন চুপ হয়ে যাওয়া দেখে তার বোধহয় রাগ হওয়া উচিত ছিল, কিন্তু রাগ হলো না। উল্টো চিন্তায় ছেয়ে গেল মন। না চাইতেও ব্যগ্র গলায় জিজ্ঞাসা করলো, শরীর কি বেশি খারাপ লাগছে? তিতির চোখ মেলল না। ঈশানের এমন কণ্ঠ তার কানে আসলে শরীর কেমন অবশ অবশ লাগে। কেন জানা নেই তার। না, তবে লাগবে। চলুন। ঈশান তারপরও কিছুক্ষণ চুপচাপ পরক করে তিতিরকে। বাইরে তাকায়। বৃষ্টি কমার নামগন্ধ নেই। বৃষ্টির মধ্যে নিশ্চিত রাস্তার অবস্থা বেহালে দিকটা। চাপা রাস্তা, পাশাপাশি বিলের মধ্য দিয়ে। একটু বৃষ্টিতেই পানি উঠে যায় রাস্তায়। রাস্তার প্রশস্ততা পরিমাণ করা যায় না।
বিধায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবল। আরেক উপায় অন্যদিকে ঘুরে যাওয়া, সেদিকে গেলে সময় লাগবে ডবল। তবে তিতিরকে সাথে নিয়ে রিস্ক নিতে চাইল না ঈশান। দেরি হলো, ভালো রাস্তা দিয়ে যাওয়াই ঠিক হবে। মেয়েটাকে এই নিয়ে পরে ধরবে সে। ছাতা মাথায় দেওয়া, তবুও বৃষ্টির আঁকাবাঁকা তীক্ষ্ণ ফোঁটায় শরীর নিমিষে ভিজে আসে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, এলোমেলো বাতাসে পাতলা ছাতা বেঁকে আসছে বারংবার। বাড়ির পেছনের রাস্তায় বাউন্ডারি দেয়াল ঘেঁষে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে নুরি। গায়ের কালো জামাটার পুরোটাই প্রায় ভেজা, ঠকঠক করে কাঁপছে শীতল বাতাসে। ফোন হাতে সময় দেখলো এই নিয়ে 7-8 বার। ইয়াজ আসার কথা, কাল চলে যাবে ছেলেটা, আর কবে দেখা হবে কে জানে। এলাকায় এই হুট করেই হওয়া বিশ্রী ঘটনাটার জন্য বাড়ি থেকে বের হওয়ারও পারমিশন নেই। ভয় তারও করছে না এমন তো না। এত বড় ঘটনা ঘটার পরের দিনই রাত 1:30টার সময় একা একটা মেয়ে বাড়ির পিছন দিকে ফাঁকা রাস্তায় এই ঝুম বৃষ্টির মধ্যে একা দাঁড়ানো আপাত দৃষ্টিতে কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। অন্য সময় হলে কখনো এই সাহস নিয়ে এখানে এসে দাঁড়াতে পারতো না নুরি। কিন্তু আজ কিচ্ছু করার নেই, ইয়াজের অনুরোধ ফেলতে পারে না সে। আবার কতদিনের জন্য দূরত্ব জানা নেই। শেষ একবার দেখা করবে না তাই হয়, তবে প্রায় 30 মিনিটের উপরে দাঁড়ানো এখানে সে ভয়ে জুবুথুবু হয়ে গেছে একদম। ইয়াজের দেখা নেই, ভয়ার্ত দৃষ্টি বারংবার যাচ্ছে নিজের বাড়ির দিকে। আর ঘণ্টাখানেক পরেই মা চাচিরা উঠবে সেহেরি রান্না করার জন্যে। কোনোভাবে যদি কারোর নজরে পড়ে কেলেঙ্কারি ঘটে যাবে। আর তাছাড়া বাইরে অযাচিত ভয় কিছু এমন সেমন হওয়ার শঙ্কা তো রয়েছে। বৃষ্টির গতি বাড়ছে, শুধুমাত্র নুরির মাথার উপরের অংশ সম্ভবত ভেজা থেকে একটু হলেও বাদ রয়েছে। তাছাড়া গোটা শরীর এমনকি মুখ অব্দি ভিজে একাকার। আরও মিনিট 10 পর অদূরে লক্ষ্য করা গেল একটা প্রাইভেট কার দ্রুত গতিতে পেছনের ছোট গেটের ভিতরে এসে লেপ্টে রইল নুরি। বাইরে ঘোর অন্ধকার, কারের ভিতরে আলোতে অতি কষ্টে লক্ষ্য করতে পারল মানুষটা আদতে ইয়াজি। গাড়িটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই থামলো। নুরি দ্রুত পায়ে এগুলো সেদিকে। বাড়ির পেছনের এই রাস্তাটা সচরাচর মানুষজন চলাচল করে না। পেছনের এদিকটা পুরোটা মাঠের পর মাঠ, শুধু ক্ষেত আর ক্ষেত। এই রাস্তা সরাসরি চলে গিয়েছে মেন রোডে। তবে এই রাস্তায় চলাচলে পথিমধ্যে শ্মশান পড়ায় খুব একটা মানুষের যাতায়াতে দেখা যায় না। নুরি কাছে আসতে গাড়ির দরজা খুলে গেল। কোনো মতে ছাতাটা চাপিয়ে গাড়িতে উঠে বসলো সে। ছাতাখানা রাখলো পায়ের কাছে। নুরি ঢোকার সাথে সাথে বন্ধ হলো গাড়ির ভেতরের আলো। এতক্ষণ লাগলো তোমার আসতে? এত রাতে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আন্দাজ আছে? তার ওপর এই বৃষ্টি। ইয়াজ দারুণ ব্যস্ত হলো। ভয় পেয়েছো? হ্যাঁ, পাবো না, দম আটকে আসছিল আমার। ইয়াজ মাথায় হাত বুলায় নুরির নরম গলায় বলে, সরি জান, রাস্তা এত কনফিউজিং, বুঝতে পারছিলাম না। তাছাড়া এখনই রওনা দিব, তোমাকে না দেখে গেলে শান্তি পাচ্ছিলাম না তো। নুরির মনের ভারী বোঝা নিমিষে সরে যায়। নরম গলাতে বলে, এই বৃষ্টির মধ্যে সকালে গেলে চলছিল না? আলতো হাতে জড়িয়ে নিল ইয়াজ নুরিকে। কানের কাছে ফিসফিসিয়ে বলল, রাতটা কি তাহলে তোমার ঘরে থাকতে দেবে? দুহাতকে ইয়াজকে ঠেলে নিজে সরে এলো নুরি। চোখ মুখ কুচকালো। বাজে কথা খালি। মা কেমন আছে? শব্দ করে হাসলো ইয়াজ। গাল টিপল নুরির। এখন ভালো। আরুষ্মি কেমন আছে? জ্বর সামান্য। বাসায় কে কে এখন? বাবা, মা, আরশমি আর হেল্পিং হ্যান্ড। বাড়িতে আমাদের কথা কবে জানাবে? জানিয়েছি। বড় বড় চোখে তাকালো নুরি। ইয়াজ মিষ্টি মিষ্টি হাসছে তার দিকে তাকিয়ে। বলেছ? কবে? আমাকে তো বলনি। এটাই তো সারপ্রাইজ ছিল ম্যাডাম। নুরি খামচে ধরলো ইয়াজের হাত। উত্তেজিত গলায় বলল, কি বলেছেন ওনারা? ইয়াজ মুগ্ধ হাসলো, দুহাত বাড়ালো। হাসকি গলায় বলল, দেন ফার্স্ট হাগ মি। অধৈর্য হলো নুরি, তবে জড়িয়েও ধরলো। ইয়াজ সন্তুষ্ট হলো, ধীর গলায় বলল, জলদি তাদের নাতি নাতনি সমেত বৌমাকে নিয়ে যেতে বলেছে। সত্যি? হাতের বাঁধন দৃঢ় হলো নুরির। খুশির চোটে পানি এসে গেছে মেয়েটার আখি জোড়ায়। প্রফুল্ল চিত্তে বলল, আমি তাহলে জানাবো বাসায়? বাবা মাকে নিয়ে আমি আসি, সেটা ভালো হয় না? ঈদের 1-2 দিন পর। আজকে খুশিতে পাগল হওয়ার দিন বোধহয় নুরি। যা শুনলো মাত্র তা কি ঠিক নাকি স্বপ্ন দেখছে কোনো? তাদের এতদিনের ভালোবাসা পূর্ণতা পাবে। ঠিক আছে। দুহাতে রাজলে নিল ইয়াজ নুরির মুখ। আহ্লাদি গলায় বলল, কাঁদছেন কেন? ভরসা ছিল না আমার উপরে? ছিল তো। তাহলে তাহলে চোখের পানিটা কেন? নাক টানলো নুরি। ফোপাতে ফোপাতে হাসতে হাসতে বলল, খুশিতে। ইয়াজ কপালে কপাল ঠেকালো, নাকে নাক ঘষলো। এক হাত চলে গেল নুরির কোমরে। চমকায় নুরি। সত্যি বলতে স্পর্শে সে দারুণ ভয় পায়, স্বস্তি খুঁজে পায় না কখনো। কেমন অস্বস্তি চেপে ধরে। দুহাতে সরিয়ে দেয় ইয়াজকে। নিজেও পিছিয়ে এসে বসে। নিচু হয়ে ছাতাটা তুলতে তুলতে বলে, প্লিজ ইয়াজ, এক ভুল বারবার করতে এসো না। আমি কমফোর্টেবল নই। আজ বাদে কাল বিয়ে হচ্ছে আমাদের নুরি। তাহলে আজ বাদে কাল সম্পর্কটা গভীরে টানতে সমস্যা কোথায়? এতগুলো বছর যখন গিয়েছে, আর কয়েকটা দিনও যাবে।
অসম্ভব কিছু না, প্লিজ। তোমার এতে সমস্যা কেন বলতে পারো? বিদায় দেওয়ার আগে এই ঘৃণ একটা টপিক নিয়ে ঝগড়া ভালো লাগবে? তাছাড়া সেদিন যতটুকু যা করে ফেলেছিলে সেটা ট্রমা থেকে আমি এখনো বের হতে পারিনি ইয়াজ। তাছাড়া আমাদের ওই ছবিগুলো, আর ইউ স্ক্যার? তোমাকে সেই টপিকটা নিয়ে বলে লাভ নেই ইয়াজ। আই হ্যাভ টু গো। বেরিয়ে যেতে উদ্যত হতে উঁচু করে বেঁধে রাখা চুলে টান পড়ল। নুরির হ্যাচকা টানে পিছিয়ে এসে পড়ল ইয়াজের বুকে। ইয়াজের হাতের অস্তিত্ব গভীরভাবে অনুভব করলো নিজের পেটের উপর। হাত ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আতঙ্কে গলা কাঠ হয়ে এলো তার। ছিটকে সরে যেতে চাইলো, সম্ভব হলো না। বরাবরের মতো স্পর্শে সে কামুকতা, চাহিদার, যৌনতা ছাড়া আর কিচ্ছু অনুভূত করতে পারল না। যন্ত্রণায় শরীর হিম হয়ে এলো। চিৎকার করার উপায় নেই। আর না তো এই ঝড়ঝঞ্ঝার মধ্যে গভীর রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় তার চিৎকার সে শুনবে। মুখ চিরে কান্না এলো নুরির। ইয়াজ কথা দিয়েছিল এই ভুল সে আজ জীবনে করবে না, কিন্তু ইয়াজের মধ্যে সেসবের কোনো লক্ষণ দেখা গেল না। ইয়াজ আচমকা হাসকি স্বরে বলল, আই ওয়ান্ট ইউ রাইট নাও নুরি। ই ই ইয়াজ, না প্লিজ। এদিককার রাস্তা ভয়ঙ্কর খারাপ। এতটা খারাপ জানা ছিল না ঈশানের। উঁচু নিচু প্রচণ্ড। বাইরের বৃষ্টি এখন আর শুধুমাত্র বৃষ্টিতে সীমাবদ্ধ নেই। তীব্র বাতাস, সাথে বড়বড় আওয়াজে বজ্রপাত বিনামূল্যে। চোখ মুখ খিচে বন্ধ করে রাখা তিতিরের। একে তো ঠান্ডা লেগে গেছে, বরফ হয়ে আসছে শরীর, অন্যদিকে বাইরের এই অবস্থা। পায়ের ব্যথা কমেছে অনেকটা। গাড়িতে বসিয়েই পায়ে আচমকা কেমন করে চাপ দিল লোকটা। তখন ভয়ে গগন বিদারী চিৎকার করলেও খানিকক্ষণ পর থেকে ব্যথা বেশ কমে এসেছে। তবে ফোলা ফোলা কমেনি এখনো। মনে হচ্ছে বাড়ি ফিরে মুভ লাগিয়ে নিলেই সকালের মধ্যে কমে যাবে। ঈশানের নিজেরও অবস্থা বেহাল। বৃষ্টিতে ভেজার কারণে নয়, অন্য কারণে। তার কিন্তু তিতিরের মতো মোটেও ঠান্ডা লাগছে না, বরং উল্টো ফিল হচ্ছে। গরমে ঘাম ছুটে যেতে চাচ্ছে বেচারার। আর চোখে তিতিরকে দেখে চোখ সরিয়েও নেয় দ্রুত। মেয়েটা ঠকঠক করে কাঁপছে। এসিও চালু করতে পারছে না ওর জন্যে। গাড়ির গ্লাস নামিয়ে দিলে বজ্রপাতে তীব্র শব্দে আরও কাঁপছে। ঈশানের হয়েছে যত জ্বালা। আসমান জমিন এক করে মেজাজ খারাপ হওয়া উচিত তিতিরের উপর, অথচ হচ্ছে অন্য কিছু। কি যে ঝামেলায় পড়ে গেছে কি আর বলবে। তিতির চোখ খুলে ঈশানের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, বৃষ্টির মধ্যে গাড়ি একদিকে একটু সাইড করা যায় না? যায় না। যত দেরি করব তোর মতো জ্বলন্ত আগুনের সাথে ততক্ষণ আটকে থাকতে হবে এখানে। আমাকে কি মানুষ বলে মনে হয় না? ঈশানের আচমকা খেপে ওঠার কারণ ধরতে পারল না। ঈশান আচমকা গ্লাস নামিয়ে দিতে ঝাপটা বাতাস এসে হানা দিল গায়ে। শীতে ঠকঠক করে উঠল মেয়েটা। দাঁতে দাঁত বাড়ি খেলো। আরও তেতে উঠল ঈশান। কটমট করে তাকাতেই চোখ মুখ কুচকে ফেললো। সরিয়ে নিল দৃষ্টি। বিরক্তিসূচক শব্দ করলো মুখে। গাড়ির গতি কমে এলো সহসা। তিতির হা হয়ে তাকিয়ে। শীত লাগলে কাঁপবে না? এ আবার কেমন কথা? তার শীত লাগলে সেও কাঁপুক, মানা করেছে কে? সহসা মাথায় খেলে গেল ঈশানের বলা সাদা জামার কথা। মাথা নিচু করে অবলোকন করলো নিজের ভেজা শরীর। হতভম্ব হয়ে গেল সে। দুহাতে আড়াআড়ি করে আড়াল করলো সম্মুখ ভাগ। কঠিন গলায় বলল, পড়েছি না হয় বৃষ্টির মধ্যে ভুল করে সাদা জামা, তাই বলে আপনি বেহায়ের মতো তাকাবেন? চোখের পর্দা করুন। ঈশান ভ্রুকুচকে তাকালো। গাড়ির সাইড করলো একপাশে। তিতিরের কথায় নয়, সে আসলে হাতে শক্তি পাচ্ছে না কেন জানি। তাছাড়া ঝড়ের গতি বেড়েছে। বৃষ্টির তোরে চোখে পড়ছে না রাস্তা। দাঁতে দাঁত চেপে বলল, আর একবার আমাকে দোষ দিলে তুই বাঁচবি না, বলে দিলাম। ঈশান প্রাণপণে চেষ্টায় আছে দৃষ্টি তিতিরের মুখের দিকে রেখেই কথা বলতে। তা সম্ভব হচ্ছে না। বেহায়া নজর নেমে যাচ্ছে নিচের দিকে। ধমকে উঠল আরেক দফা, চুলগুলো সামনে আন বেয়াদব। বিড়াল ছাড়ার মতো শরীর ওপর থেকে, অথচ মাপটা এত পারফেক্ট কি করে? সব ঢাক। অ্যাক্সিডেন্ট করে মারতে চাস তুই আমাকে? হতভম্ব তিতিরের ঈশানের কথাগুলো ধরতে কিয়ৎক্ষণ সময় লাগলো। বোঝা মাত্র এই ঝড়ের গতিতে ভেজা চুলগুলো সামনে এনে ছড়িয়ে দিল দুপাশে। লজ্জায় রাঙিয়ে গেল গাল দুটো। কাত হয়ে বসলো খানিকটা। মিনমিন গলায় কোনো মতে বলল, আ- আপনি সব দেখেছেন? হ্যাঁ, প্লিজ আর আর আজ তাকাবেন না। তিতিরের লজ্জা রুণ মুখের দিকে তাকাতেই বরাবরের মতোই মাথা শূন্য হয়ে এলো ঈশানের। তিতিরের ফুলো ফুলো গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। যথাসম্ভব ঘুরে বসেছে ওদিকটায়। সাদা জামা ভেদ করে জামার ভিতরে লেপটে থাকা কালো রঙের ছোট পোশাকটার অস্তিত্ব আরও কঠিনভাবে দৃশ্যমান। ভেজা কপাল ঘামের ফোঁটা হাতের উল্টো পিঠে মুছে ফেলল ঈশান। চুলগুলো সামনে নেওয়ায় বেরিয়েছে অনেকটা উন্মুক্ত ফর্সা পিঠ। একদিক আড়াল করতে অন্যদিকের হিসেবই নেই। বাঁকা হাসলো ঈশান। বাঁকা গলাতেই বলল, আমার নামে হালাল ওগুলো দেখারই জিনিস, দেখবো না? আজব কথাবার্তা। তিতির বিস্ফোরিত নয়নে ঘুরে তাকালো। কি ধরনের নির্লজ্জতা এগুলো! কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। নিজের শরীরে শীতলতা চোখের পলকে গায়েব হয়ে গায়ে ধরা দিল উষ্ণতা। ঈশান বুঝলো মেয়েটার অতি আশ্চর্যতা। মনে মনে ভীষণ হাসলো। তবে মুখ একই রকম রেখেই বলল, ওয়ার্নিং তো বৃষ্টির আগে দিলাম। আর তাছাড়া এমন তো নয় যে আজ প্রথম দেখছি। এর আগে তো নিজ ইচ্ছায়। তিতির ডান হাত এগিয়ে
মুখ চেপে ধরল ঈশানের। নিজের সিট থেকে উঠে ঈশানের দিকে ঝুঁকে গেল একদম। খোদা তার কপালে এমন একজন নির্লজ্জ পুরুষ পাঠাবে এ জীবনে কল্পনায় ছিল না তার। সেও রোমান্টিক, তাই বলে এহেন ধরনের। খোদা কিসের শাস্তি দিচ্ছেন যে তাকে? ব্যগ্র গলায় বলল। অসভ্য পুরুষ একটা, দোহাই লাগে আপনার, মুখে লাগাম দিন, কিছু বলবেন না? একটু লজ্জা নেই আপনার? ঈশান খুব সহজে সরিয়ে ফেলল তিতিরের হাত। শুধু সরালোই না, চোখের পলকে তিতিরকে উঠিয়ে আনলো নিজের কোলের উপর। হতবিহ্বল তিতির আকাশ থেকে পড়ল একেবারে। আশ্চর্যের সীমানা পেরিয়ে গেল। দু পা নিচে ছুঁয়ে উঠে যাওয়ার জন্য শক্তি প্রয়োগ করলো, পারল না। ঈশান ডান হাত পিছন দিয়ে পেটে গলিয়ে টেনে আনলো পিছন দিকে, ঠেকালো একদম গাড়ির সাথে। বা হাত হাঁটুর নিচে দিয়ে গলিয়ে শূন্যে তুললো পা। তিতির কি করবে বুঝে উঠতে পারল না। সহসা জবজবে ভেজা উত্তপ্ত দুটো মানব শরীরে লেপ্টে আছে একে অপরের সাথে। ঈশান তিতিরের রক্তিম গাল অবলোকন করে ধীর গলায় বলল, অসভ্য আমি? তোর এটা মনে হয়? এটায় সন্দেহ আছে আপনার কোনো? আলবাদ আছে। তিতির ভ্রু কুচকে তাকালো ঈশানের মুখের দিকে। তাকে ব্যঙ্গ করতে ব্যস্ত ওই অতি সুদর্শন পুরুষ। নিজেকে সাধু সন্ন্যাসী মনে করেন? তা কেন হতে যাবে? আশ্চর্য, শুধু সন্ন্যাসীরা ভেজ টাইপ, বুঝিস সেটা কি? ওরা বিয়ে থা করে না, বউ সঙ্গ দেয়ার নেই। আমি তো সেটা হতে পারবো না। বউ সঙ্গ আমার দরকার, ভীষণ দরকার। তিতিরের কান্না পায় এমন অবস্থায় বারবারই। লোকটা মাত্রা ছাড়া বাজে কথা বলে, পুরুষ শক্তির সাথে পেরে ওঠে না বলে সহ্য করা ছাড়া উপায় থাকে না। অথচ লজ্জায় ঘৃণায় মরে যায় সে এমন কথা শুনলে। তিতির কঠিন গলায় বলে, আপনি এই ধরনের কথাবার্তা বন্ধ করবেন? কি ধরনের? তিতির সামনে রাস্তার দিকে তাকায়। অন্ধকারে কিচ্ছু চোখ পড়ে না। গাড়ির ভেতরে অতি মৃদু আলোর বাতি জ্বালানো। সেখানে দেখা যাচ্ছে শুধু একে অপরকে। শরীর শিরশির করে উঠে, তার গলায় শুকিয়ে আসে। ইস, একটু লজ্জা নেই? এক কাজ করুন, গাছের সাথে ধাক্কা মারুন গাড়ি। লজ্জা এমনিতেও মরে যেতে মন চায় আপনার কথাবার্তা শুনলে। ঈশান ফিচেল হাসলো, বা হাতে তিতিরের গাল দুটো চেপে ধরলো। বৃত্তের আকার ধারণ করলো গোলাপি ওষ্ঠজোড়া, সেটা ঈশানকে টানলো খুব করে। আপাতত সে অবাধ্যতায় লাগাম টেনে রাখলো। অধর জোড়ায় দুটো জায়গায় সদ্য কেটে যাওয়ার চিহ্ন। একটু আগেই তার করা ক্ষত দুটো, ক্ষততে ব্যথা দিতে বিবেক সায় দিল না তার। ভেজার ঠোঁট জোড়া থেকে দৃষ্টি তুললো পুরো মুখে, হাসকিস্বরে বলল, কি আশ্চর্য, মারবো কেন? আমাকে কি পাগল কুকুর কামিয়েছে? এখন ভার্জিনিটি খোয়ালাম না, উপোস ভাঙলাম না, বউকে ধরলাম না, খেলাম না, আগেই উপরে চলে যাব? খোদা পাপ দিবে না? কি যে বলিস! তিতির এর শরীর থরথরে কেঁপে উঠল ঈশানের অশ্লীল কথায়। চোখ খিচে বন্ধ করে বলল, বাজে না বুকে সরতে দিন আমায়। কথায় কথায় কোলে তুলে নেন কেন আপনি? হ্যাঁ, অসহ্য। ঈশান অশ্লীল ভঙ্গিতেই হাসলো, হাতের চাপ প্রয়োগ করলো তুলতুলে উদরে। পায়ের আঙ্গুল ভাঁজ হয়ে এলো তিতিরের, হাতের মুঠো শক্ত হলো। ঈশান মুখ এগিয়ে নিল তিতিরের কানের পানে। এক হাতে কানের উপর ছেয়ে থাকা ভেজা চুলগুলো আলতো হাতে সরিয়ে ফেললো সামনে থেকে। শক্ত ঠান্ডা আঙ্গুলের নগ্ন স্পর্শ ঘাড়ে পড়তে অজান্তেই মাথা বেঁকে গেল। চোখ তো বন্ধই, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ঈশান ফিসফিস করে বলল, তোর কষ্ট কমার জন্য কোলে তুলি আর আমাকে দোষ দিস? বাহ, চমৎকার। তবে তুই চাইলে উল্টোটাও ট্রাই করতে পারি। তুই নিচে, আমি উপর। আপনি আপনি দুটো পায়ে ধরি, থামুন। আর টর্চার করবেন না আমায়। ঈশান মনে মনে হাসে, স্বাভাবিক গলায় বলে ওঠে, ঠান্ডা লাগছে। না, চলুন বাড়ি যাব। বাড়ি ছেড়ে এসেছিলি কেন? ওটা আমার বাড়ি নয়, তাই বোঝা আমি ও বাড়ির। রাগের মাথায় বলা কথা ধরতে আসছে? আমি বদমেজাছি, জানিস না? রাগ মাতাল দুটো অবস্থাতেই মানুষ সত্যি কথা বলে, আপনিও বলেছেন। ঈশান ঘোর লাগা চোখে তাকিয়ে তিতিরের কুচকে রাখা মুখের দিকে। বন্ধ চোখের পাপড়ি কাঁপছে, ওষ্ঠজোড়াও কামড়ে ধরে রেখেছে। বা পাশের সামনের চুল তো ঠেলে পিছনে সরিয়ে দেওয়া তারই হাতে। সাদা ফিনফিনে ভেজা জর্জেট ওড়নাটা গায়ে ছড়িয়ে থাকলেও খুব একটা সুবিধা করতে পারছে না। কালো কাপড়ের অবয়ব স্পষ্ট ফুটে উঠেছে। নরম গলাতে বলল, ওই দুটো সময়ও ক্ষেত্রে বিশেষে সত্যি বলে, ক্ষেত্রে বিশেষে মিথ্যা। তিতির জবাব করে না, তাকায়ও না ঈশানের দিকে। ঈশানের খসখসে হাত তার পেটটা খামচে আছে। সেই স্পর্শে শ্বাস নেওয়া কষ্টকর হচ্ছে তার। তিতির, বাড়ি যাব। আমি যদি এখন বলি মন থেকে, তখন থেকে কথাগুলো বলিনি, বিশ্বাস করবি না আমাকে? তিতিরের ধীরে ধীরে চোখ জোড়া খুলল, কাপা কাপা দৃষ্টি ফেরালো ঈশানের মুখের দিকে। কেমন একটা কামুক দৃষ্টিতে তাকানো তার দিকে। ধীর গলায় বলল, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাগের মাথায় একটা মেয়েকে আঘাত করে বা তিক্ত কথার তীরে ক্ষতবিক্ষত করা কোন ধরনের পৌরুষত্ব দেওয়ান সাহেব? আই এম সরি। নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারল না তিতির। ঈশান আরশাদ দেওয়ান বলল সরি, তাও তাকে ভুলেই শুনলো হয়তো। আশ্চর্য গলায় জিজ্ঞাসা করে বসলো, কি? সরি তখনকার জন্য। শরীর শিথিল হলো তিতিরের। না, ভুল শুনে নিত সে। ঈশান একই শব্দ পুনরায় বলল, তার মানে? আপনি সরি বলতে জানেন? জানতাম না, আজ জানলাম।
মানে? ঈশানের ঠান্ডা হাতে স্পর্শ করলো তিতিরের উষ্ণ রক্তিম গাল, নরম গলায় বলল, আজই প্রথম বললাম, আজই টের পেলাম। আমি সরিও বলতে জানি। তিতির বড় বড় চোখে তাকিয়ে এমন অবিশ্বাস্য মুহূর্ত কল্পনাতেও আনে না সে আজকাল। সরে যেতে মোচড়ামুচড়ি করলো আবার। রাত 1:45 বাজে, বাড়িতে সবাই জেগে গেছে না হয়তো। দ্রুত বাড়ি চলুন। ঈশান সরতে দিল না তিতিরকে, হাতের সাহায্যে মুখটা ঘোরালো নিজের দিকে। আই হ্যাভ টু টেল ইউ সামথিং। ঈশানের এমন কণ্ঠে কুণ্ঠিত হয় মেয়েটা, আমতা আমতা করে। বাড়ি গিয়ে শুনি, চলুন। হুম, এখনই। তিতির বিরক্ত হয়, এই ভেজা শরীরে আর কতক্ষণ থাকা যায়। জ্বর জ্বর চলে এসেছে তার। ঈশানের শরীরের উষ্ণতাও টের পাচ্ছে, মানে হয় কোনো। তিতির অনীহা গলায় জবাব দেয়, জলদি বলুন। তোমার আমার উপরে এত বিদ্বেষ কেন? সময় সময় ছুঁই বলে? এ আবার কি প্রশ্ন? এই সময় এটা প্রশ্ন করার সময়? জানে না কেন বিদ্বেষ। তাছাড়া তার কোথায় বিদ্বেষ ছিল? যা ছিল সব ঈশানেরই প্রথমে। সে তো শুধু এখন তৈরি করছে নিজের আত্মসম্মান থেকে। গম্ভীর গলায় বলল, ধরে নিন তাই। তাহলে ভাবতো একবার, আমি তোর হাজব্যান্ড, ধর্মেই বলিস অথবা দেশের আইন, সব ক্ষেত্রে তোর উপর পূর্ণ অধিকার ফলানোর অধিকার কিন্তু আমার আছে। তার উপর আমাদের মধ্যে থাকা দূরত্বের কারণে, দেয়ালের কারণে আমার ছোঁয়া তোর ভালো লাগে না, ঠিক? তিতির জবাব দেয় না। ঈশান একই গলায় বলে, আচ্ছা, আমি যদি অন্য পুরুষের মতোই তোর অনুমতি তোয়াক্কা না করে তোকে আমার করে নেই, তোর কি মনে হয় আটকানো সাধ্য বা শক্তি কোনটাই আছে তোর? কিন্তু নেই। যতবার মাছ পড়তে থেমেছি তোর কি মনে হয় না আমি চেয়েছি বলে তুই বাঁচতে পেরেছিস নিজেকে? ঘুরে ফিরে সেই আমাকে দুর্বল বলে নিজের পৌরুষত্ব দেখানোর চিন্তায় মরিয়া আপনি। ঈশানের রাগ হয়, তবে সামলেও নেয়। ভারী গলায় বলে, যতটুকু জিজ্ঞাসা করেছি ততটুকু জবাব দে আপাতত। তিতির দীর্ঘশ্বাস ফেলে, মুখ কঠিন হয়েছে এখন। না, নেই। ধর, তোর সাথে আমি জোর জবরদস্তি করে তোর সবটুকু নিয়ে নিলাম, তোর আমার প্রতি ঘৃণা হবে কিন্তু, ঠিক? হুম। ঈশানের মুখে ছটাক হাসির রেখা দেখা গেল, সাথে সাথেই বলল। আমি কিন্তু তোর হাজব্যান্ড। তিতির ব্যঙ্গ চোখে তাকালো, ব্যঙ্গ করেই বলল, তো কোনো নারীর মন থেকে ভালোবেসে দেওয়া অনুমতি ছাড়া পুরুষের স্পর্শ বিষ হয়। হিসাব মিলাতো, আমি তোর বৈধ পুরুষ, তার উপরে এটা বলেছিস পর পুরুষ এটা করলে তখন? আতকে উঠল তিতির, সাথে বজ্র কঠিন হলো মুখ। পাপ, ধ্বংস। ঈশান এবার দৃশ্যমান হাসলো, জিজ্ঞাসু গলায় বলল, সব নারীরই কি একই ধারণা? মানে? এই যে কোনো এক অদৃশ্য কারণে স্বামী হয়ে তোর উপর অধিকার দিচ্ছিস না আমাকে, বিয়ের রাতের বেলা কিছু কথার জন্য। পরে হাজারবার বললাম সেসব মিথ্যে ছিল। তোকে যতবার গভীর অবধি শুয়েছি তার 1% আমি কোনো পরনারীকে ছুঁইনি, বিয়ের আগে অথবা পরে। অথচ নারীরা পর পুরুষকে অনায়াসে সে অধিকার দেয়। কি কারণে? এটা জবাব দিতে পারিস তুই? যেহেতু তুই একজন নারী। ঈশানের বলা কথাগুলো তিতিরের বুকের বাঁ পাশটা কেমন খচখচ করে উঠে, চোখে পানি চলে আসে অজান্তেই। আজকে কেমন অন্য ঈশানকে দেখছে যেন সে। ধীর গলায় বলল, ভালোবাসায় অন্ধ তারা। তার মানে যারা সেসবে বাধা দেয় তারা ভালোবাসে না? তিতির সচকিত হয় ঈশানের কথার প্যাচে, স্বাভাবিক গলায় বলে, আমার কথা ধরতে পারেননি আপনি। ভালোবাসা আর ভালোবাসায় অন্ধ দুটো কিন্তু আলাদা। যারা ভালোবাসে তারা সামনের মানুষের সাথে নিজেকেও ভালোবাসতে জানে। আত্মসম্মান বোধ মূলত নিজেকেও ভালোবাসা। আর যারা অন্ধ সে ভালোবাসায় যে হিসেবে আপনি জিজ্ঞেস করলেন, আমিও তাহলে সেই হিসেবেই উত্তর দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ফিজিক্যাল নিড, তাই তো? বিয়ের আগে নিজেকে বিলিয়ে দেওয়া অসুস্থ প্রেম, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শুধুমাত্র মানুষটাকে নিজের কাছে ধরে রাখে, নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ বিলিয়ে দেয়া। এটার থেকে পাপ, অন্যায় আর দ্বিতীয় একটা হয় না? বিয়ের পরেও আমার মতে একই যুক্তি প্রযোজ্য। স্বামী অন্য নারীতে মজে থাকলে, শুধু দিন শেষে শরীরের চাহিদা মেটাতে কাছে আসলে আমার মতে সেটাও পাপ, অন্যায়। তবুও কিন্তু রহরহ হচ্ছে এসব। হচ্ছে, কিছু নারী ইচ্ছে করে বিকিয়ে দিচ্ছে নিজেকে, আর কেউ ভালোবাসা নামক জালের ফাঁদে পড়ে অজান্তেই শেষ হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষ বলে যাকে ভরসা করে বিয়ের আগেই তার কাছে অসম্মানিত হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে ঈশান। আর কিছু বলতে গিয়েও বলতে ইচ্ছা হলো না কেন জানি এই মুহূর্তে। মৃদু গলায় বলে ওঠে, আমি তোকে ডিভোর্স দেব না তিতির, সম্ভব না সেটা। তোকে আমার সাথেই থাকতে হবে, জোর জবরদস্তি নয়। আমার ধারণা তুইও চাস। আপনি চান? চাই। হঠাৎ? হঠাৎ নয়, চাই বলে বিয়েটা হয়েছিল, করেছিলাম আমি। ভালো তো বাসেন না। বাঁচতে বাধ্য করবি? ভালোবাসা জোর করে হয়? তোর কিভাবে হয়েছে? তিতির অপ্রস্তুত হয়
খানিকটা শ্বাস আটকে আসে, মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে। কে বললো আমার হয়েছে? ঈশান হাসে, কোনো সংকেত ছাড়াই ভেজা চুমুয়াকে তিতিরের ঘাড়ের বাঁ পাশটায় শরীর ঝাঁকি দিয়ে ওঠে তিতিরের। খামচে ধরে ঈশানের পা। ঈশান ফিসফিস করে বলে, হয়নি? ভালোবাসিস না আমাকে? এর আগে দুইবার বলেছিলি কিন্তু। তিতির হাঁ করে শ্বাস নেয়, বুকের ওঠানামা দ্রুত হয়েছে। তো তো আর কি, তোর কিভাবে হলো আমার মতো একটা কাঠখড় পুরুষের প্রতি ভালোবাসা? তোর যদি হতে পারে, আমারও তো প্রেমে পড়া অসম্ভব নয়, কিন্তু চাইলে ফেলতে পারিস। ছল করা আমার রক্তে নেই। নিজ থেকে না চাইলে জোর আমার দ্বারা হবে না। সলভ করতে হবে না। আই থিঙ্ক ইউ নিড সাম টাইম, রাইট? হয়তো তুই আমার উপর এখনো রেগে? যা করেছেন এক মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব? আই হ্যাভ মাই রিজন। সেটা জানালে আমি কি মাইকিং করে জানিয়ে দিতাম সকলকে? দিতিস না? তাহলে বাচ্চা, তুই বড্ড আবেগী। আমার সাথে আবেগ যায় না। আমি তোর দুনিয়ার মানুষ নেই তিতির। আমাকে আবেগে আঁকড়ে থাকলে চলবে না। তিতির ছলছল চোখে ঈশানের দিকে তাকায়। কি কারণ আমি জানতে চাই? কেন হুট করে আলাদা হলো আমাদের জগৎ? জবাব দিন। ঈশানের ঠান্ডা হাতের স্পর্শ তীব্র হয় তিতিরের গালে। তিতির নিজের হাত ছোঁয়ায় ঈশানের সেই হাতে, আবেশে ঘাড় বাঁকিয়ে চোখ বুজে। চোখের কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ঈশানের হাতে। শোনার সময় হয়নি এখনো তোর। আমি নিজেই জড়িয়ে আছি সেই মরিচিকায়। তোকে আবার জড়াতে চাই না। মিথ্যা, আপনার সব মিথ্যা। ভালোবাসেন না আপনি আমায়। কপালে কপাল ঠেকায় ঈশান, চোখ বুজে আছে দুজনে। একে অপরের গরম নিঃশ্বাস আছড়ে পড়েছে। শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে দুজনারই। বাসি না তো বাসবো। মিথ্যা, ছাড়ুন আমায়। যেদিন সত্যি হবে সেদিন। যদি বলি বাসি না আর ভালো আপনাকে, ঘৃণা করি, থাকতে চাই না আমি আর আপনার সাথে। এত এত অপমান অসম্মান আমি চাই না আর আপনাকে। আমার চাই। সারা জীবন এইভাবে বসে বসে অপমান করার জন্য? না, আদর দেওয়ার জন্য। তিতির আচমকা খেয়াল করে তার জামার পিছনের চেন খুলে ফেলা হয়েছে। চকিতে চোখ খুলে বাধা দেওয়ার আগে দুপাশ থেকে বেশ খানিকটা নামিয়ে আনে জামা। গলার ওড়নাটা কোলের উপর হুটুপুটি খাচ্ছে। তিতিরের হাত ঈশানের শার্টের কলার খামচে ধরা। আপনি মাত্র বলেন আমি না চাওয়া অবধি আমায় ছোবেন না। ছাড়বো না তো। তাহলে এসব? শ্শ্, একটু চুপ কর। তিতির চুপ করে না কিছু বলার আগে ঈশান ঠোঁট ছোঁয়ায় মেয়েটার কণ্ঠদেশে। টুকরো টুকরো চুমুর স্পর্শে ভিজে যাচ্ছে কণ্ঠদেশ। ঈশান চুমুতে স্থির রইল না, তীব্র কামড়ে জর্জরিত করলো পুরো কণ্ঠদেশ। বক্ষজোড়ার অপরের অংশ কাজ। ছোপ ছোপ রক্তাভ আভায় চেয়ে গেল পুরো উন্মুক্ত স্থান। তিতির বাধা দিতে চেয়েও পারছে না ঈশানের সাথে। ব্যথায় আবেশে গড়িয়ে পড়ছে নোনা জল। মুখ তুলল ঈশান, ঠোঁট ছোঁয়ালো তিতিরের গালে। অবলীলায় শুয়ে সে নিল দুগালের গড়িয়ে পড়া নোনা জল। হাসকি স্বরে বলল, আজকের পর তুই না চাইলে তোর হাতে স্পর্শ করবো না তিতির। যেদিন তোর মনে হবে আমি তোকে ভালোবাসি, তুই স্বেচ্ছায় মন থেকে আমার হতে চাইবি, আমার গভীর স্পর্শ চাইবি, নিজেকে আমার মাঝে বিলিয়ে দিতে চাইবি, সেদিন আমি তোকে স্পর্শ করব। কথা বলতে পারছে না তিতির, জ্বলে যাচ্ছে শরীর। বুকের উঠানামা দৃশ্যমান ভাবে চোখে লাগছে ঈশানের। চোখ বুজে নিজেকে ধাতস্থ করে নিল। দ্রুত হাতে জামার চেন লাগিয়ে ওড়না দিল গায়ে। দুই হাত ছোঁয়ালো মেয়েটার দু গালে, আঙ্গুলে স্লাইড করলো অধরষ্ট। নরম গলায় বলল, যেদিন মনে হবে তুই রেডি, আমি রেডি। সব ভুল বুঝাবুঝি, জটিলতার অবসান ঘটবে, আমাদের মন এক হবে, সেদিন কাছে আসবো আমি তোর। তোর বিশ্বাস, ভরসা, অনুমতি ছাড়া আর কিচ্ছু হবে না আমাদের। তিতির ততক্ষণে নিভু নিভু চোখ মেলে তাকিয়েছে। খুব করে বিশ্বাস করতে মন চাচ্ছে ঈশানকে। তার অবচেতন মনের মধ্যে ভরসা বিশ্বাস সব করে বসে আছে ঈশানকে। সময় দেওয়া উচিত কি আপনাকে? সময় নেওয়া উচিত। কেন? তোর অতীত ভুলতে হবে। যে অতীত অন্য পুরুষের অস্তিত্বে ছিল, সেই অতীত মুছে ফেলতে হবে। আমি পুরুষ মানুষ, বারবার খেয়ে হারিয়ে চলে আসি তোর কাছে। তোর ধারণা আমি একই রকম সব নারীর কাছে, এই ধারণা তোর। তিতির মাথা ঝুঁকিয়ে রাখে। সেই ধারণা মিথ্যা, ভুল প্রমাণের সময় চাই, তোরও আমারও। আমার জিনিস অন্য কারো নজর আমি সহ্য করতে পারিনি আজীবন, অথচ তোর দিকে সবার নজর কেন? সেই সুযোগ তুই দেশ বলে পায় তারা। অবাক হয় তিতির। সে দেয় কাকে দিল? রাহাত ভাইয়ের চ্যাপ্টার আগে। তখন তার জীবনে ঈশানের অস্তিত্ব ছিল না। যে মুহূর্তে ঈশানের নামে কবুল পড়েছে দুনিয়ার সব পুরুষ হারাম হয়েছে তার জন্যে। মন থেকে মানে সে সেটা। আমি দেই। হয়তো বুঝতে পারিস না, কিন্তু দিস। আমি সেটা মানতে পারবো না। সুতরাং স্থির কর নিজেকে। মুক্তি তুই পাবি না, মৃত্যুতেও না। এই জন্ম সে জন্ম, কোনো জন্মে আমি আমার জিনিস অন্য কারোর জন্য ছাড়বো না। এটা ভালোবাসা নয়, জেদ, একরোখামি। তাহলে তাই,
তবু ঈশান তিতিরের কোমর চেপে বসায় পাশের সিটে। তিতির কিছু বলার আগে চুপ করিয়ে দেয়। আর কিছু বলিস না, আমি পারছি না আর। আইও, বুঝতে পারছিস কোনো? এই কষ্ট তোর বোঝার সাধ্যের বাইরে। বুঝতে গেলে দুশ্চতুর খেতাব দিবি। ম্যারিটাল রেপ কি যেন বলেছিলি? ব্যঙ্গ করে হাসে ঈশান। জোরে জোরে শ্বাস নেয়। তিতির ছলছল চোখে তাকানো। সব ঠিক হয়েও কিচ্ছু ঠিক হলো না। গভীর মরিচিকায় ডুবে দুজন। তবে এটা সত্যি, তাদের সত্যি সময়ের প্রয়োজন, অনেক প্রয়োজন। ভালোবাসা আদতে কি? আমরা কতটুকু জানি সম্পর্কে? কখনো কখনো মনে হয় না যে ভালোবাসা বলতে আসলে কিছুই হয় না, মনে হয়। আবার কখনো কখনো এটাও মনে হয় দুনিয়ার মানুষ বেঁচে আছে মূলত ভালোবাসার উপর ভর করে। ঝড় বৃষ্টি থামার নামগন্ধ নেই। ঘড়িতে সময় রাত্রি 1:15। দেওয়ানবাড়িতে এখনো গিন্নিরা ঘুম থেকে ওঠেনি। 3টার দিকে উঠে নিচে আসবেন তারা। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর শব্দে ঘুম ভাঙল নিশির। রাতেই শুয়েছে এত রাতে, এখন ঘুম ভাঙার মানে হয় কোনো? ইলেকট্রিসিটি নেই, বাড়ির জেনারেটরও বন্ধ নাকি? হাত বাড়িয়ে বিছানার পাশে লাইটের সুইচ অন করলো, জ্বলল না। গোটা ঘরময় অন্ধকার। ফোন হাতে ফ্ল্যাশ জ্বালাতে গিয়ে আরেক বিপত্তি, ফোনে চার্জ নেই। মহা সমস্যা, যে কোনো মুহূর্তে বন্ধ হবে ফোনখানা। তার পাওয়ার ব্যাংকটাও নিয়ে গেছে নুরি, কালকে রাত্রে ফেরত আনা হয়নি। তবে এখন না আনলেই না। ফোন 3% চার্জ। ধীরে ধীরে ওই ফোনটারই মৃদু আলোয় এক পা দুপা করে নিশি এসে নক করলো নুরির রুমে। আচমকা খুলে গেল দরজা। অবাক হলো সে। নুরি গত 1 বছর যাবৎ দরজা লক করে সে, আজ করেনি কেন? বাইরে থেকে ডাকাডাকিতে আর কারোর ঘুম ভেঙে যেতে পারে বিধায় না ডেকে ঘরে ঢুকলো সে। নুরি বিছানায় নেই। টেবিলের উপর নিভু নিভু জ্বলছে টেবিল ল্যাম্পখানা। ওটারও আয়ু শেষের দিকে আর কি। সারা রাত জ্বলছিল নাকি? নুরি আলোয় ঘুমাতে পারে না, তাই ওটা সারা রাত ধরে জ্বলার প্রশ্নই আসে না, যদি না মেয়েটা সারা রাত জেগে না থাকে। পাওয়ার ব্যাংকটা রাখা ল্যাম্পটার পাশে, ওটা হাতে নিয়ে ফোনে লাগিয়ে ফ্ল্যাশ অন করতে সোজা দৃষ্টি গিয়ে ঠেকলো বাথরুমে। বাথরুমের দরজা বন্ধ। বাইরে থেকে চট করে বারান্দার দরজায় তাকাতেও একই ঘটনা। নুরি ঘরের কোথাও নেই। তবে অস্বাভাবিক আগেই মাথায় কিছু এলো না। নিচে যেতে পারে পানি আনতে, বা কোনো দরকারে খিদে পেতে পারে, নাকি তিতিরের রুমে শুয়েছে। দ্রুত গতিতে তিতিরের ঘরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই আবার চমকালো, তিতিরও ঘরে নেই। ছাদে যেতে পারে দুজন কোনোভাবে। বারান্দায় থাই গ্লাসের দিকে দৃষ্টি গেল। বাইরের বৃষ্টির পরিমাণ এত বেশি যে কোনো মূল্যেই ছাদে যাওয়া সম্ভব নয়। মনটা অস্থির লাগলো। কিছু না ভেবে ছুটলো নিচতলায়। রাত বিরেতে অনেক সময় স্ন্যাক্সের ক্রেভিং হয় তাদের, তার জন্য কি না? আশ্চর্য হলো, নিশি কোথাও নেই। কাউকে ডাকবে, দুজনের একজনেরও ফোন রিসিভ হলো না। কান্না পেল নিশির আচমকা। নয়ন বা ঈশান ভাইকে ডাকা দরকার। হন্তদন্ত মেয়েটা আবারও সিঁড়ি ভেঙে উঠে এলো ভাইদের ঘরে। একই কাণ্ড, এ বাড়ির কেউ নেই এ বাড়িতে, তা কি করে হয়? নিচতলায় বাবা চাচাদের রুম থেকে দিব্যি ভেসে আসছিল নাক ডাকার শব্দ। নেই শুধুমাত্র উপরে কেউ। ঈশানকে নাকি নয়নকে কাকে কল করবে ভেবে পেল না নিশি। শুরুতে নয়নকেই করলো, তবে হতাশ হলো এবারেও। নয়নেরও ফোনও বন্ধ। কাপা হাতে ঈশানকে কল করতে 4বারের বার কল রিসিভ হলো। ঈশান তিতিরের গাড়ির চাকা আটকাছে কাদায়, কোনো মতে সেটাকে তোলা যাচ্ছে না। কাদায় পানিতে মেখে একাকার অবস্থা ঈশানের। তিতির বেশ কয়েকবার নামতে চাইলো গাড়ি থেকে, কোনোভাবে যদি সাহায্য করতে পারে। ঈশানের কড়া ধমকে পারল না। এরই মধ্যে গাড়ির ভিতরে বাজছে ঈশানের ফোন। সে বেচারা নেমেছে একটু আগে। সম্ভবত আশপাশ থেকে ইট পাথর এনে উঁচু করার চেষ্টা করছে গর্তটা। সিটে রাখা ফোনে উকি দিল সে। নিশি সর্বনাশ করেছে। কেন কল করেছে সময় নিশি আপু টের পেয়ে গেছে যে তারা নেই। কি করবে, ধরবে? উকি ঝুঁকি দিয়ে খুঁজতে চেষ্টা করলো ঈশানকে। অন্ধকারে কিছু দেখা গেল না। সামনে নেই, গাড়ির পেছনের দিকটায় বোধহয়। অনুমতি ছাড়া ধরলে আবার রাগারাগি করবে কিনা কে জানে। তবে কল বন্ধ হচ্ছে না। তৃতীয়বারের মতো কেটে গিয়ে সঙ্গে সঙ্গে চতুর্থবারের মতো বেজে উঠল সে বস্তুখানা। তিতির খানিক ইতস্তত করলেও ধরল ফোনটা। ফোন রিসিভ হওয়াতে জানে পানি পেল নিশি। উত্তেজিত গলায় বলল, ভাইয়া, আমি তিতির বড়পু। তুই কোথায়? হ্যাঁ, রুমে নেই? কি বলবে তিতির? রাগ করে এত রাতে চলে এসেছিল শুনলে থাপড়ে কান লাল করে দিবে। মিথ্যা সে বলতে পারে না, তবুও বলল, তোমার ভাই নিয়ে বেরিয়েছে। এই বৃষ্টির মধ্যে? ওই আর কি। খানিক হাঁপ ছাড়ল নিশি। ঈশানের সাথে থাকলে আর কিসের চিন্তা? নয়ন ভাই আর নুরি তোদের সাথে তো? নয়ন ভাইয়ের কথা শুনে কিছু মনে না হলেও নুরির কথা কানে আসতে চমকালো তিতির। ব্যস্ত গলায় বলল, নয়ন ভাই ছিল আমাদের সাথেই, তার গাড়ি আলাদা, কিন্তু ছোট পুতো নেই সাথে। মাথায় বাজ পড়ল নিশির। করিডোরে ভূতের মতো দাঁড়িয়ে আছে সে, কারোর দেখা নেই। নুরিটা গেল কোথায়? বলিস কি নেই মানে? ও তো গোটা বাড়িতে নেই। বড় বড় হয়ে গেল তিতিরের চোখ। গোটা বাড়িতে নেই মানে কি? ভালো করে খুঁজেছো? সব জায়গায়। সর্বনাশ, আমাদের সাথে তো নেই। ভাইয়া কোথায়? আমাদের গাড়ি খাদে আটকেছে, বাড়ি থেকে একটু দূরেই।
তোমার রুমের বারান্দায় এলেই দেখতে পাবে আমাদের গাড়িটা। নিশি ফোন কানে দৌড়ে গেল নিজের বারান্দায়। বেশ দূরে দেখা যাচ্ছে একটা গাড়ি, হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে পেছনের চাকা আটকেছে খাদে। সেখানে একজন মানুষ, সম্ভবত ঈশান। তবে সঙ্গে সঙ্গে চোখ আটকালো অন্য জায়গায়। তাদের বাড়ির বড় লন পার হলে রাস্তাটা গেছে। বাড়ির সামনে দাঁড় করানো আরেকটা গাড়ি, এটার আলো নেভানো। তবে সেখান থেকে আঁকাবাঁকা কয়েক জমি পরের রাস্তায় ঈশানের গাড়ির মৃদু আলো এখানে দৃশ্যমান করছে গাড়ির জলজলে অংশটা। মাথায় আসলো অন্য কথা, নুরি প্রেম করতো, বেশ আন্দাজ করেছিল সে মেয়েটা কি ওখানে। সেও নিজেও মাঝে মধ্যে রাত বিরাতে দেখা করতে নামে নিয়াজের সাথে। অবশ্যই নুরি পাহারায় থাকে, নুরিও কি তেমন মাথা কাজ করলো না। তিতির, জলদি বাড়ি আয়। নুরি কোথায় গেল দেখছি আমি। আসছি আমরা। নিশি ফোন রাখলো, চোখ ছলছল করছে। তবে এত রাতে নুরি বাইরে বের হতে পারে, সে সাহস করতে পারে, বিশ্বাস হতে চায় না। তবে যদি বের হয় তাহলে বাড়ির কেউ জানলে খুন করবে মেয়েটাকে। কি করবে, এগিয়ে যাবে? পেটের উপর ইয়াজের অবাধ্য হাতের স্পর্শ পেতে শরীর হিম হলো নুরির। ছটফট করলো সরে যেতে। প্রেমিকের স্পর্শে প্রেমিকাদের এহেন অনুভূতি আদতে হয় কিনা জানা নেই নুরির। কারণ তার এমন কেন হয়, আসলেই হওয়া উচিত কিনা এই অবধি বুঝে আসেনি তার। অনুভূতিটা অসহ্যকর, ভয়ার্থ, অনিরাপদ, মোটেও আনন্দ অনুভূতি দেয় না। বরং ছোটবেলায় শেখানো ব্যাড টাচ আর গুড টাচ ফিল করতে পারে সে। ইয়াজকে সে ভালোবাসে। কালে ভদ্রে আদুরে স্পর্শ অস্বাভাবিক হওয়ার কথা নয়, কিন্তু ইয়াজের এই স্পর্শগুলো অন্যরকম, বিষাক্ত লাগে। ইয়াজ, যেতে দাও। পাগল হয়ে গেলে? ইয়াজের উত্তেজিত শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিচ্ছু কানে এলো না নুরির। এই অবস্থায় সাক্ষী সে আরও একবার হয়েছিল। সে সেদিন কোনো মতে বাঁচিয়েছিল নিজেকে, কিন্তু সেদিন না হয় ইয়াজ মাতাল ছিল, আজ তো নেই, আজ স্বাভাবিক অবস্থায়। ভাবার মধ্যে আচমকা সরে গেল বুকের ওন্না, টান পড়লো পিঠের চেনে, আর্তনাদ করে উঠল নুরি। চূড়ান্ত মোচড়ামুচড়ি করলো নিজেকে সরিয়ে নিতে, তবে পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না সে। গায়ের জামা নেমে গেল, বেশ খানিকটা ধস্তাধস্তি হচ্ছে এক প্রকার। ইয়াজের স্পর্শে বিন্দু মাত্র কোনো স্বাভাবিক প্রেমিকের ছোঁয়া নেই। নুরি কেঁদে ফেললো হতভম্বতা কাটিয়ে। প্লিজ ইয়াজ, ভালোবাসি আমি তোমাকে। এভাবে কলঙ্কিত করতে পারো না তুমি আমাকে। দোহাই লাগে, আমাদের ভালোবাসার কসম, আমাকে ছাড়ো। ইয়াজের মুখে এবারও শব্দ পাওয়া গেল না। নুরি ঘুরে মুখোমুখি অবধি হতে পারছে না ইয়াজের। পেট ছেড়ে হাত উঠে এসেছে বক্ষ জোড়ায়, চিৎকার করে উঠল নুরি। প্রেমিক নামক হিংস্র একটা কাপুরুষের থেকে নিজেকে বাঁচাতে পারল না। হিংস্র থেকে হিংস্রতর হলো ইয়াজের স্পর্শ, নোংরামি স্পর্শ। নুরি এমন অসহায় জীবনে কখনো বোধ করেনি। এ ছোঁয়া এক বিন্দু ভালোবাসা আদর থাকলে বোধহয় পাপ যেন খেই হারাতো সেও। কিন্তু সেসব কিচ্ছু না, চিরাচরিত নারী অসম্মান, এটা বুঝতে বাকি রইল না নুরির। আজ বোধহয় সব শেষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একে একে ভেসে উঠল হাসজ্জ্বল পরিবারের প্রত্যেকটা মানুষের মুখের কায়া। ভাইয়ের নিষেধ আদর, মা চাচিদের যত্ন ভালোবাসা, বাবা চাচাদের সেই দুনিয়া ভোলানো মা ডাকটা। আচমকা উন্মাদনা থেমে গেল ইয়াজে, ছিটকে এলো নুরির থেকে। নুরি তখনও পাগলের মতো চিৎকার করেই যাচ্ছে ছাড়া পেতে। হঠাৎ একাই ইয়াজকে থামতে দেখে কোনো মতে সুতির ওন্নাটা জড়িয়ে সিটে বসলো। ইয়াজের ক্ষুধার্ত চোখে এখন ক্রোধ, তার কারণ বুঝতে দৃষ্টি অনুসরণ করলো নুরি। তাদের বাড়ির ছোট গেটটার কাছে ছাতা মাথায় এসে দাঁড়িয়েছে নিশি। চিৎকার করে নিজের শেষ সম্বলটুকু বাঁচিয়ে নেওয়ার জন্য বোনকে ডাকতে চাইলো নুরি। মুখ চেপে ধরলো ইয়াজ। আই এম সরি জান, সরি, ভুলে গেছে, নিজের মধ্যে ছিলাম না। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল ইয়াজের হাতের থেকে। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করা, যেখানে লোকটা ছুঁয়েছে অসহ্য যন্ত্রণা করছে, সেখানে নুরি ফুপিয়ে যাচ্ছে। কোনো মতে বলল, দরজার লকটা খোলো ইয়াজ, আমি বাড়ি যাব। ইয়াজ তখন ব্যতিব্যস্ত নুরিকে বোঝানোর চেষ্টায়। কোনো কিছু শোনার মানসিক অবস্থা এই মুহূর্তে নেই নুরি। কাপা হাতে কোনো মতে জামার চেনটা তুলল। হাত দুটো বেকায়দায় চেপে ধরেছিল, ব্যথায় অবশ। সামনের নরপিশাচের সাথে শক্তিতে বা বুদ্ধিতে পারবে না সে। এখন শান্ত মস্তিষ্কে এখান থেকে বের হতে হবে। কান্না কোনো মতে গিলে নিল নিজের, অন্যায় চোখ দুটো মুছে নিল। ইটস ওকে জান, আমি কিছু মনে করিনি। ইয়াজ বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, তাকালো বাইরের দিকে। নিশি ভয়ার্ত দৃষ্টিতে গেটের রডের ফাঁকে এদিকে তাকিয়ে। এখানে নুরি আদতে আছে কিনা বোঝার চেষ্টা। ইয়াজ লক খুলে দিল। নুরি নেমে এলো। মনে হলো নরক থেকে মুক্তি মিলল। দৌড়াবে নাকি স্বাভাবিক যাবে? ইয়াজের ব্যবহার কোনো সাধারণ মানুষের মতো লাগলো না তার। তবে নামা মাত্র আর দেরি করলো না সেখানে। আর না তো ইয়াজের সাথে আর কোনো ফর্মালিটির নাটক করলো। দৌড়ের মতো করে এগুলো বাড়ির দিকে। নিশি যেন ধরে প্রাণ ফিরে পেল। রাগ করবে এই নিয়তে গেট খুলে দিতেই বিধ্বস্ত নুরিকে দেখে থমকালো সে। চকিতে তাকালো কারটার দিকে। ওটা ততক্ষণে পার হয়ে গেছে উল্টো দিকে। নিশি কিছু বলার আগে খেয়াল করলো এদিকে আসতে শুরু করেছে ঈশানের গাড়ি। নুরি খেয়াল করেনি সেসব, সে তো এই দুনিয়াতেই নেই এই মুহূর্তে। কান্নার মধ্যে কোনো মতে উচ্চারণ করলো, আপু। কথা শেষ করতে পারল না। সেরই মধ্যে বিনা বাক্য ব্যয়ে নুরির কবজি চেপে ছুটলো বাড়ির দিকে। ঈশানের সামনে পড়লে সর্বনাশ। গাড়ি দ্রুত ছুটিয়ে দেওয়ানবাড়ি থেকে দূরত্ব বাড়ালো ইয়াজ। শব্দ করে হেসে ফেললো, বিশ্রী সে হাসি, অশ্লীল সে হাসি। গা ছমছম করে উঠে সঙ্গে সঙ্গে গাড়ির এসি ছেড়ে দিল ফুলদমে। বাইরের ঝড়ো হাওয়ার থেকে দ্বিগুণ ঝড় তার বুকে চলছে। ভুল একবারই হয় জান, বারবার না।
তোমার ওইটুকুন বোনকে দেখে তোমাকে ছেড়ে দিলাম আমি? বোকা নাকি? চাইলে তোমাদের দু বোনকে একসাথে বেডে তুলতে পারতাম আজকে। যতই বলো, তোমার থেকে কয়েক গুণ সুন্দরী তোমার বড় বোনটা। কিন্তু কি বলো তো, তোমার বিটকেল ভাইটা কিছু দূরেই দাঁড়িয়ে মজাটাই দিল নষ্ট করে। দুজনকে নিয়ে খেলতে একটু টাইম লাগবে না আমার? আজ ছাড়া পেলে আমি চেয়েছি তাই, খেতে তো চাইনি, তোমার রুহ কাঁপাতে চেয়েছি। শয়নে স্বপ্নে বাস্তবে সর্বক্ষণ তুমি কাঁপবে আমার ভয়ে। তাতে আমার ফায়দা কি বলো তো জান? একাই হাসলো কিছুক্ষণ। ইয়াদ শব্দ করে থাপ্পড় মারলো স্টিয়ারিংয়ে। হাসি থেমে মুখ হলো কঠিন। মানসিক ট্রমা এটা দিতে আমি বড্ড ভালোবাসি জান। সবই তোমাকে দিলাম। তোমার গোটা পরিবার রয়েছে এর আপ্যায়নের তালিকায়। আর সবচেয়ে যাকে নাচাবো সে হলো তোমার বড় ভাইয়া। আজকের পরও আমার থেকে দূরে যেতে পারবে না তুমি। ভালো সেজে তোমাদের নাচিয়ে মজা নেই জান। জানবে আমি খারাপ, তারপরেও ছাড়তে পারবে না আমায়। প্রতি মুহূর্তে ছটপট করবে আমার থেকে পালানোর, অথচ যাওয়ার পথ থাকবে না। আমাকে ঘৃণা করবে, অথচ আমার কথায় চলবে, সবাইকে চালাবে। তবেই না মজা জান। নুরিকে নিয়ে নিশি এসেছে নুরির রুমে। শব্দহীনভাবে আটকালো দরজা। নুরি দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথার খোপা করা চুলগুলো এলোমেলো। ধমক দেবে আর কি বোনের এই অবস্থায়। বুকের ভিতর ঝড় উঠেছে নিশির। ধরে কোনো মতে বসালো বিছানায়। নুরি কাঁপছে এখনো, শরীরটা ভেজা, গায়ে ওড়না জড়ানো, সে নিজেও ভিজে গেছে। তবে সবের আগে এত রাতে বের হওয়ার কৈফিয়ত জানতে হবে তার। নুরির মুখ চোখ ফ্যাকাশে। একটু আগে কি ঘটে যাচ্ছিল, আর তখন নিশি না পৌঁছালে কি হতে পারত ভেবে বেঁচে থাকার ইচ্ছা চলে যাচ্ছে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিশি বসলো বোনের পাশে, কঠিন গলায় বলল, প্রেমে পড়ে বোধ বুদ্ধি জ্ঞান সব খুইয়েছিস নুরি। রাত কত, কোন হুঁশে এই সময় দেওয়ানবাড়ির মেয়ে হয়ে বাইরে বের হওয়ার সাহস করলি তুই? যদি কিছু হয়ে যেত? চোখ বড় বড় হয়ে আসে নুরির। যদি কিছু হয়ে যেত বাক্যটা মস্তিষ্ক জ্বালিয়ে দিল যেন। আচমকা দুহাতে জড়িয়ে ধরল নিশিকে। কেঁদে উঠল হু হু করে। হতভম্ব হলো নিশি, তবে নিজের আগলে নিল বোনকে। ব্যস্ত গলায় বলল, বকছি তার কারণ আছে, কাঁদবে না আগেই। আপু, সর্বনাশ। কান্নায় কথা জড়িয়ে এলো নুরি। নিশি ধমক গলায় বলল, বাড়িতে কেউ জানলে সর্বনাশ তো হতোই। কাউকে ভালোবাসিস অনেক আগেই আন্দাজ করেছিলাম আমি, সেটা দোষের নয়। আমিও বাসি তো। এত রাতে এরকম সিচুয়েশনে আবহাওয়ায় বেরিয়ে গেলি দেখা করতে? আর ইউ ইনসেন? বোনের কথাগুলো কানেই আসছে না নুরি। শরীর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ আগে ঘটতে যাওয়া সব ঘটনার কথা মনে হয়। এটা কোন ধরনের ভালোবাসার ধরন? এ ভালোবাসায় কোনো পজিটিভ কিছু পেল না কেন সে? যা দেখলো সবটাই উন্মাদনা, নোংরামি। নুরির কান্না থামার নাম নেই। গাড়িতে কি ঘটেছে তার সম্পর্কে ধারণা নেই নিশির। তার মনে হচ্ছে এত রাতে বের হয়ে নিশি জানতে পেরেছে, তাই ভয়ে কাঁদছে মেয়েটা। শরীর ভেজা, গরমও লাগছে, জ্বর চলে আসবে আর কিছুক্ষণ। এমন থাকলে নরম গলায় বলল, ছেলেটাকে বলবে এত রাতে আর কখনো দেখা করতে না আসতে। আমি বাড়ির কাউকে বলবো না। তবে এটা শুধুমাত্র আজই প্রথম, আজই শেষ। এরপর আর কখনো এরকম ছেলে মানুষই দেখলে আমি বড় ভাইয়াকে জানাতে বাধ্য হব। হুম। কিছু হয়েছে আর? না তো। কাঁদছিস কেন? ছেলেটা কিছু করেছে? সজোরে দুদিকে মাথা নাড়ল নুরি। কোনো মতে বলল, বাড়ির কাউকে জানিও না, আর হবে না। নিশি বোনের মুখটা তুলে কেঁদে কেটে ফুলিয়ে ফেলেছে ভয়। ঘরে যা, পোশাক পাল্টা। ছেলেটাকে সিক্রেট রাখা হয়েছে আমার থেকে। বাবা, কাল সব কাহিনী শুনবো। কার জন্য আমার বোনের মন ঘরে থাকে না, রাত বিরেতেই ছুটে বেরিয়ে যায়, জানতে হবে না? নুরি খুব কষ্টে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ইচ্ছে তো করছে চিৎকার করে জানিয়ে দিতে সবটা। জানাবে, কি মনে করবে নিশি? খারাপ ভাববে তাকে? আমি কিছু মনে করিনি নুরি। এত অপরাধী মুখ করে বসে থাকার কারণ নেই। তবে অপরাধ কিন্তু হয়েছে। অন্তত আমাকে আগে জানানো উচিত ছিল তোর। সদ্য একা বের হওয়াটা কতটা অনিরাপদ। আমি জানি তোর পছন্দ কখনো ভুল হবে না। আমার বোনকে আমি চিনি, হিরেই পছন্দ করবে তারা। কিন্তু আশেপাশের পরিস্থিতি তো ভালো নয়, তাই না? তোর নিয়াজ ভাইয়ের সাথে কি আমি রাত বিরাতে দেখা করতাম না? কতদিন তোকে পাহারায় রেখে ওই পেছনের গেটে দেখা করতে গেছি। সেটা তখন আলাদা বিষয় ছিল। এখন এগুলো সম্ভব নয়। এলাকায় পরিস্থিতি অত্যন্ত খারাপ। বাড়ির কেউ জানলে কেলেঙ্কারি ঘটে যাবে। আশা রাখবো এই ভুল আর কখনো হবে না, কেমন? মাথা নাড়ে নুরি। বোনের এত এত বিশ্বাসে জল ঢালতে পারল না সে। আটকে দিল তাকে কিছু একটা। ধীর গলায় কান্না আটকে পড়ল। আর কখনো এমন হবে না আপু, সরি।
ঘরে গিয়ে মাথায় পানি দে। বৃষ্টির পানি মাথায় পড়লে ঠান্ডা জ্বর কোনোটাই ছাড়বে না। আজ বাদে কাল ঈদ, এখন বিছানায় পড়ে থাকলে চলবে? ধীরে সুস্থে কাঁপা কাঁপা পায়ে নিজের ঘরে এলো নুরি। দরজা ছিটকিনি আটকালো, হাতটা ব্যথায় নাড়াচাড়া করতে পারছে না। দরজা আটকাতে ধপ করে বসে পড়লো মেঝেতে। তার সোজাসুজি আয়নাটা, তাকালো সেদিকে। গায়ে জড়িয়ে রাখা ওড়নাটা সরালো ধীর হাতে। গায়ের জামাটা ছেঁড়া ফাটা, জায়গায় জায়গায় টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। পিঠের আধা খোলা চেন টেনে আরও নামালো। কাঁধের উপর থেকে জামা সরালো। অজস্র খামচি, কামড়ের দাগ, রক্ত জমাট বেঁধে বেঁধে আছে। শিওরে উঠল শরীর। নরপিশাচরা বোধহয় এমনই হয়। কানে বাজছে ইয়াজের গা ছমছমে হাসিগুলো। উন্মাদের মতো ছুটছিল তাকে। কতবার বাধা দিল, অসহায়ের মতো চিৎকার করলো। ইয়াজের কঠোরতা বাড়লো ততবার। ভয়ঙ্কর সেই মুহূর্ত। ওখানে ভালোবাসা, সম্মান, ধৈর্য এগুলো কোথায়? পেল না কোনো। কেন সেগুলো ইয়াজের মাঝে? গত 3 বছরে তো কখনো এই ধরনের হিংস্রতা দেখায়নি সে ভালো মানুষই তো। এক চুটকিতে এখন নাটক মনে হচ্ছে তার। নিজের বিধ্বস্ত শরীরের কাটাছেঁড়ার দিকে তাকে প্রথম ঘৃণা লাগলো নিজের উপর। প্রথম দিন যেদিন এরকম ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল, সেদিন ইয়াজের সাথে দেখা করতে হয়েছিল হোটেলে। এখানে আসলে ইয়াজ যেখানে স্টে করে, এখানে একটা 4 স্টার হোটেল। স্বাভাবিকভাবেই গিয়েছিল জাস্ট ঘন্টাখানেকের নর্মাল মিট আপের জন্যে। সেদিনও ঘটতে যাচ্ছিল এহেন দুর্ঘটনা, তবে এতটা একদম নয়। ইয়াজ নেশাগ্রস্ত ছিল, খাবারে ভুল করে খেয়ে ফেলেছিল নাকি। সেদিন ঠোঁটে ঠোঁট রেখে কয়েক মিনিটের উন্মাদনা ছিল। সেদিন খুব অল্পে থামাতে পেরেছিল সেই ইয়াজকে। রাগ করে চলে আসলো ইয়াজ, ক্ষমা চেয়েছে বারংবার সেদিনের করা ভুলের জন্য। কিন্তু আজ যেটা ঘটলো সেটাই কলঙ্ক ল্যাপটালো তার শরীরে। ইয়াজ স্বামী হবে তার? মানতে পারবে ওই পুরুষকে? দুহাত মুখে চেপে ধরে নুরি। আজকের ঘটনার পর কিছুতেই মানুষটাকে মানতে পারবে না। সে ওই জঙ্গলি পশু সম্মান করতে জানে না। বিয়ের আগে মেয়েদের তার সাথে সংসার সম্ভব? কখনো না। ভালোবাসলেই সম্মান ভুলে যেতে নেই। ফুপিয়ে ওঠে নুরি, কামড়ে ধরে নিজের হাত। চিৎকার বুক চিরে বেরিয়ে আসছে তার। খোদা কাকে তার ভাগ্যে রেখেছে? তাকে কি সে ঠকালো না? স্বামীর আগে অবিবাহিত কোনো মেয়েকে অন্য পুরুষ ছোঁয়া কঠিন পাপ নয়? পাপ তো। এ জীবনে আর ভালোবাসা অনুভব করবে সে কখনো ইয়াজের প্রতি? কখনো না, কখনো না। ঈশানের চোখ মুখ শক্ত। গাড়ি আর বউ এই দুটো আজ বড় ভোগালো তাকে। শেষ 3 রাত হলো ঘুম নেই চোখে। আজ তিতির তেমন কাণ্ড না করলে নিশ্চয় এতক্ষণ ঘুমন্ত বউটার বুকে লুকিয়ে মুখ গুজে ঘুমাতো। অসহ্য লাগছে মাথা যন্ত্রণায়। গাড়ি এসে ঘুরিয়ে নিল মেন গেটে। দারোয়ান চাচাকে বলা হলো তাদের বাইরে যাওয়ার কথা রাইসুল দেওয়ানকে না জানাতে, অযথা খ্যাচখ্যাচ করবে। গাড়ি থামিয়ে এসে খুলল তিতিরের পাশের দরজা। তিতির একা নামতে যেতেই ঝড়ের গতিতে তুলে নিল নিজের কোলে। আমি পারবো। কথা কম। বিনা বাক্য ব্যয়ে বাড়ির ভিতর ঢুকলো তারা। ভাগ্য ভালো কেউ নামেনি নিস্তালা এখনো। সম্ভবত মিনিট 15-র মধ্যে নামবে। তিতিরকে নিয়ে সোজা চলে এলো নিজের রুমে। তিতিরকে বসায় চেয়ারে। তিতির মেঝেতে পা রাখতে খেয়াল করে পায়ে চিনচিনে ব্যথা। মোটেও হেঁটে এত দূর আসতে পারতো না সে। ঈশান ব্যস্ত হাতে আলমারিতে খুঁজলো তিতিরের জামা কাপড়। এই রুমে শুধু তিতিরের শাড়িগুলো রাখা। এই আবহাওয়া এরকম মুহূর্তে আত্মহত্যা করার মানেই হয় না। মেয়েটাকে শাড়ি পরতে দিয়ে তিতিরের দিকে ফিরল। জামা কাপড় নিয়ে আসছি আমি। ব্যস্ত হয় তিতির, দুহাত নাড়ে। আপনার আনতে হবে না, আমি আমার ঘরেই যাচ্ছি। ঈশান এগিয়ে আসে, চেয়ারের দুপাশে হাত রেখে ঝুঁকে আসে তিতিরের মুখের দিকে। তিতিরের সঙ্গে সঙ্গে হেলে পিছনে। আজ থেকে এই ঘরে থাকবি। এখন জামা কাপড় যা পরবি এখানে দিচ্ছি, বাকি সব পরে নিয়ে আসবি একেবারে। আমি ওই ঘরেই কমফোর্টেবল। বলে লাভ নেই, আমার সাথে কমফোর্টেবল হতে হবে। আই অ্যাম এর হাজব্যান্ড। আমার সাথে সবসময় সবভাবে নিজেকে ইজি রাখতে হবে তোকে। আলাদা থাকলে সেটাই জীবনে পসিবল না। তিতির নিজের বুকের ঢিপ ঢিপ স্পষ্ট শুনতে পায়। নিজের ঘরে গেলে নুরির খবরটা নিতে পারত। ঈশানকে বলে ঝামেলা বাড়ানোর আগে জানা দরকার ছিল। কি পারবি এখন? কোথায় সেসব? আমি নিয়ে আসি, আপনি পারবেন না। সামান্য জামা কাপড় নিয়ে আসতে পারবি না? এ কেমন কথা? আলমারিতে তো। তিতিরের জবাবের অপেক্ষা করে না সে। ভেজা শার্ট চোখের পলকে খুলে আলনা থেকে সফেদ তোয়ালে ঝোলায় গলায় বেরিয়ে যায় জামা কাপড় আনতে। তিতির সময় নষ্ট করে না। পাশেই সকেট, নিজের ফোনটা দ্রুত লাগায় চার্জারে। অন করতেই ভেসে ওঠে বেশ কয়েকটা মেসেজ। নিশি করেছে। ঘন্টাখানেক আগের কল মেসেজও আছে, সাথে মিনিট কয়েক আগের মেসেজ দুটো। নুরিকে পাওয়া গেছে, ভালো আছে, বাড়িতেই ছিল। হাফ ছাড়লো তিতির। অস্থির লাগছিল এতক্ষণ তার। ঈশান বেয়াক্কেলের মতো দাঁড়িয়ে আছে তিতিরের আলমারি খুলে, দুহাত কাঠের 2 পাল্লায়। বুকের বাঁ পাশে প্রচণ্ড জোরে সোরে ধাক্কাধাক্কি হচ্ছে। তার কারণ বড় সড়ো। তিতিরের জিনিসপত্র আলমারির ভিতর মেয়েলি জিনিসে ঠাসা, বেশ গোছানো সবটা। একপাশে জামা কাপড়গুলো, পাশে ছোট ছোট তাকে সব মেয়েলি আন্ডারগার্মেন্টস সব। চোখ বুজে শ্বাস নিল সে। সত্যি তিতিরকেই নিয়ে আসা উচিত ছিল। এরকম বুফে টাইপের হয়ে গেল বিষয়টা।
কোনটা কোনটা লাগবে সেসব নিজে বেছে নিতে হবে। এর থেকে কোলে তুলে নিয়ে এলে নিজের মতো নিয়ে যেতে পারতো সব। ঈশান ইতস্তত করে খানিকটা, হাত বাড়িয়ে নিয়ে নেয় একে একে জিনিসপত্রগুলো। তিতির শীতে ঠকঠক করে কাঁপছে, হাঁটু জড়িয়ে আছে দু হাতে। ঈশান ঘরে ঢুকতে চেয়ার থেকে পা নামিয়ে বসলো। ঈশান হাত বাড়িয়ে দিল, কাপড় চোপড়গুলো হাতে নিতেই থমকালো তিতির। রেড টি শার্ট পালাজোর সাথে একটা পিঙ্ক ইনার, দু হাতে তড়িঘড়ি করি সেটা নিয়ে জামা কাপড়ের নিচে দু হাতে তড়িঘড়ি করে সেটা নেয় জামা কাপড়ের নিচে। আমতা আমতা করে উঠে আমি বললাম আমার রুমে যাই। ঈশান ভ্রু কুচকায়, হাতের জামা কাপড়গুলোর দিকে তাকায়। তিতিরের মুখও সেদিকেই। ঠিকঠাক সব আনেনি? তিতির হাতের জামা কাপড়গুলো আরো শক্ত করে ধরে, উঠতে উদ্যত হয়, ধীর গলায় বলে, ভুলটা এনেছেন। ভুল কি আনলাম? ওগুলোতে তো পড়িস আলমারিতে যখন। তিতির কাচুমাচু করে, কি বলবে এখন? ইনারটা বছর 5 আগেকার, এটার সাইজ এখন ব্যবহার করে না সে। ঈশান ভুল করে শতযুগ আগে জিনিসপত্র নিয়ে এসেছে। এটা পড়ি না আমি। আপনি আমায় আমার রুমে নিয়ে চলুন, আমি খুঁজে নেব। ঈশান বিরক্ত হয় এবারে, এতে লজ্জা পর কি আছে এত? এমন তো নয় ইনার আগে দেখেনি সে, প্রথমবার যখন এনে দিতে পেরেছে পরের বার ঠিকটাই এনে দিবে। তোর এটা পড়তে সমস্যা কি? এ আবার কি কথা? এসব নিয়ে এত জেরা করে কেউ, বোধ বুদ্ধি না থাকলে যা হয় আর কি। সমস্যা আছে জন্যই তো বলছি, সরুন দেখি। আমি ওঠার চেষ্টা দেখতেই ধমকে উঠল ঈশান। পাগনামি না করে বল কোন রঙের লাগবে। রঙের তো শেষ নেই, এত মিলিয়ে পড়ার কি আছে? আজ তো ঠিকই নিজের সাথে সাথে কালো পরে বেরিয়েছিলি, আর আমি লালের সাথে পিঙ্ক, আনতেই দোষ। কান ঝাঁঝা করে উঠল তিতিরের, গায়ের আধা শুকনা ওন্না খামচে ধরলো। লোকটা দেখেছে সেটা আবার সাউন্ড বক্স এনে ঘোষণা করছে। মাথা নিচু করে লজ্জায় লাল মুখ আড়াল করে বলল, বেশি বোঝেন। রঙের কথা কখন বললাম আমি? তো কি সমস্যা? জামা কাপড় অন্য আনবো? তিতির কণ্ঠ খাদে নামায়, কথাগুলো মুখে এসে গুলিয়ে যাচ্ছে। এতদিন রাগ ছিল, লজ্জা পেলেও এত মিইয়ে যেত না। ঈশানের আজকে স্বীকারোক্তির পর লোকটার দিকে তাকাতেই কেমন অন্যরকম ফিল হচ্ছে, মাথা ভন ভন করছে, উথাল পাতাল হচ্ছে আগের থেকে কয়েক গুণ বেশি। মিনমিন স্বরে বলে, এটা আমার সাইজে হয় না। বিরক্ত মুখে আচমকা তিতিরের হাত থেকে টান দিয়ে বস্ত্রখানা নিল নিজের হাতে, বড্ড আগ্রহ নিয়ে চোখের সামনে ঝুলিয়ে ধরল। গভীর মনোযোগে সে বস্তু পরখ করলো। এটাও তোর বড় হয়? মান সম্মান রাখলি না। আচ্ছা মন খারাপ করিস না, রেখে দে, আমার সাথে ঘুমানো শুরু কর, কয়েক মাস পর পড়তে পারবি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল তিতির, কান দিয়ে টুংটাং দীর্ঘ একটা শব্দ সুর করে গেল, ঘাম ছুটে গেল চোখের পলকে। বেহায়া লোকটা বলে কি, এক ফোঁটা মুখে লাগাম নেই। তিতিরের গলা কাঠ হয়ে গেছে, লজ্জায় মাটি খুঁড়ে ঢুকে যেতে মন চাচ্ছে তার। পা ব্যথা না হলে ছুট দিত বোধহয়। অস্ফুট স্বরে বলল, ছি, কথায় ব্রেক নেই কেন? আমি কখনো বললাম ওটা? ঈশান দ্বিগুণ চিন্তিত হলো, আবার ঘুরিয়ে দেখলো হাতের জিনিসটা। এখন বলিস না তো, এটা তো ছোট হয়। লজ্জায় আড়ষ্ট তিতিরের মেজাজ খারাপ হলো এবারে। লজ্জায় রাঙা মুখ কুচকে কোনো মতে বলল, হয় তো দিন আমার হাতে, অসভ্য লোক। মহা সমস্যা, আমি ছুঁইতে তো পারলাম না এখনো। সাইজ ভালো কি করে? লোকটা তিতিরকে এসব বেহায়া কথার নিচে ফেলে যে কোনো সময় খুন করে ফেলবে। এসব কথাবার্তার ছিরি, একটু তো রয়ে শুয়ে কথা বলা দরকার। আপনি একটা কথাও বলবেন না দয়া করে? 5 বছর আগে জিনিস টেনে হিস্ট্রি নিয়ে এসে গবেষণা, অসহ্য। আপনার সাথে এক ঘরে 1 সেকেন্ড থাকাও আমার পক্ষে সম্ভব নয়। যেদিন সভ্য হবেন সেদিন আসবো। পাকনামি করলে মারবো থাপ্পড়। বল এখানে সাইজ কত সেটা বল, নিয়ে আসছি। নিজের কপালে শত লাথি মারতে ইচ্ছা হলো তিতিরের। দাঁতে দাঁত চেপে বলল, এটা যেখান থেকে এনেছেন তার নিচের তাক থেকে আনবেন। এক কাজ কর, পড়তে হবে না। ঘুমানোর সময় যত কাপড় কম ততই শান্তি। আমাকে দেখিস না? আপনার মতো বেহায়া আমি হতে পারবো না। আর আজ থেকে আপনিও কাপড় চোপড় পরে শোবেন। একা আপনি থাকছেন না এই ঘরে, আমিও যেহেতু থাকবো। এত নির্লজ্জ লোকের সাথে থাকা তো আর সম্ভব নয়। বাঁকা হাসলো ঈশান, হাতের আঙ্গুলে ইনারের ফিতে আটকে ঘুরালো গোল গোল করে। তিতির হতভম্ব হয়, কি পরিমাণ অসভ্য ভাবা যায়। তিতির তার মুখের দিকে তাকাতেই চোখ মারে ঈশান। ঈশান হাসকি স্বরে বলল, এখন আমাকে পরবি কাপড়? 2 দিন পর আমি তোর সেগুলো একে একে খুলবো। শোধবোধ নে 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 সময় কয়েকটা দিন না হয় চললো তোর রাজত্ব। এমনিতেও আমি রাজ্যের দায়িত্ব নিলে তুই হয়ে যাবি শয্যাশায়ী। তখন এসব ফালতু জিনিস গায়ে থাকার মানেই হয় না। বারবার কষ্ট হবে না আমার খুলতে? তিতির চোখ মুখ খিচে বন্ধ করে ফলে, কান চেপে ধরে 2 হাতে। এ কার সাথে বিয়ে হলো তার? এ আবার কেমন গোছের লোক? ঝগড়া মিটমাট হলো খানিকটা সময়ে, তাই বলে এমন করে তাকে অশান্তিতে ফেলা শুরু করবে?
শাওয়ার নিয়ে বেরিয়েছে তিতির। কিছুক্ষণ হলো নিচে মামুনিদের কণ্ঠ পাওয়া যাচ্ছে। শায়েরির জন্য খেতে ডাকবে আর মিনিট 10 পরে ঈশান বের হলো জবজবে ভেজা চুল নিয়ে। তিতির না চাইতেও চোখ গেল সেদিকে। ঈশানের কোমরে সেদিনের মতো একটা তোয়ালে পেঁচানো। দৃষ্টি সরিয়ে নিতে চাইল তিতির, সম্ভব হলো না। ঈশান দুহাতে ভেজা চুলগুলো এলোমেলো করে পানি ঝরাতে ব্যস্ত। সম্ভবত এক ফোঁটাও মুছেনি মাথাটা। সেই কারুকার্য আঁকা পেশল শরীর, চোখে ঝাপসা দেখে তিতির। বিছানায় ঘুরে বসে তিতির। মাথাটা মুছে নিন। আর একটা তোলা পাচ্ছি না, কালা ধুতি নিয়ে চুল কাল, বৃষ্টির জন্য শুকায়নি হয়তো, তাই দিয়ে যায়নি। তিতির উল্টো ঘোরা অবস্থাতে নিজের চুল থেকে তোয়ালেটা খুলে বাড়িয়ে ধরল ঈশানের দিকে। এটা নিতে পারেন। ঈশান গভীর চোখে তাকায়, নিজের ধৈর্যের উপর বিরক্ত হয়। তিতিরের সামান্য একটা কাজে বুকের ভিতরে এমন ঝড় ওঠাটা নেহায়েত কন্ট্রোললেস ব্যক্তিদের কাজ কারবার। ঈশান আশ্বাদ দেওয়ানের ক্যারেক্টার হবে স্ট্রং। এসব সামান্য বিষয়ে বুকের উথাল পাতাল প্রশ্রয় দিলে চলে। হাত বাড়িয়ে তিতিরের তোয়ালেটা নিয়ে চুল মুছতে নাকে বাড়ি দিল তিতিরের চুলের ঘ্রাণ। হার্টবিট দ্রুত চলছে তার, শ্বাস আটকে আসলো। নেশা টেশা মাখে নাকি? মাথাটা ধীরে সুস্থে মুছে তোয়ালেটা ছুঁড়ে দিল তিতিরের পাশে। বিরক্ত মুখে তাকালো তিতির সেটার দিকে। উপকার এর জন্যেই করতে নেই। বিপদে সাহায্য করলো, তার কাজ শেষ হতেই মারল ছুঁড়ে। তিতির ঘুরে উঠে ঈশানকে কিছু বলবে, ঠিক তখনই দুহাত বিছানায় ঠিকই একদম ঝুঁকে এলো ঈশান। তিতির আচমকা এমন হওয়ায় কোনোই ভর দিয়ে আধা শোয়া হয়ে গেল বিছানায়। ঈশানের ভেজা চুলগুলো কপালে এসে পড়েছে, সেখান থেকে টপ টপ পানি এসে পড়লো তার কণ্ঠদেশে। শিরশির করে উঠল শরীর। ঈশান নিজের দুহাতের অবস্থানের দিকে ইশারা করে হাসকি স্বরে বলল, শুইনি কিন্তু তোকে, এত কাঁপছিস কেন তাহলে? সরুন, নিয়ে চলুন। খেতে ডাকবে এক্ষুনি। ঈশান সরল না, বরং মাথা ঝুঁকে মুখ ডুবালো তিতিরের ভেজা চুলে। শ্বাস টানলো টানা কয়েকবার উন্মাদের মতো। তিতির হাত মুঠো করে ধরল বিছানার চাদর। ঘাড় ঘুরিয়ে দেখতে পারলে চোখ পড়তো। একইভাবে চাদর ধরে রেখেছে ঈশানেরও হাত দুটো। তিতিরকে ছুতে না পারার আফসোস লাগাম টানছে নিজের মধ্যে। ঈশান মুখ তুলল, দুজনের ওষ্ঠজোড়ার মাঝে নামমাত্র ফাঁকা। তোর শ্যাম্পু থেকে আফিম মেশানো? কাছে এলে টানে কেন এত? এই শ্যাম্পু আপাতত ইউজ করা বন্ধ, যেদিন কাছে আসার পারমিশন দিবি সেদিন থেকে আবার ইউজ করবি। লজ্জায় রাঙিয়ে থাকা হরিণী বড় বড় চোখ জোড়া ঈশানের দিকে রাখতেই চোখাচোখি হলো দুজনার। ঈশান শুকনো ঢোক গিলল। তিতিরের দৃষ্টি পড়ল ঈশানের কণ্ঠদেশের অ্যাডামস অ্যাপেলের দিকে। ওঠানামা করছে, চুম্বকের মতো টানছে। ঈশানের চোখ থেকে হাজার কথা বেরিয়ে আসতে চাইছে, তিতিরকে বোঝাতে চাইছে অনেক কিছু। ফিসফিস করে বলল, ও হ্যাঁ, একই রেস্ট্রিকশন তোর তাকানোর ক্ষেত্র। কোন হয়ে যাইতো, খবরদার সময়ে সময় ওভাবে তাকাবি না। তিতির বাকরুদ্ধ হয়ে থাকে লাজে। পাগল লোকটার পাগলের মতো কথাবার্তা শোনার শক্তি তার ছোট্ট শরীরে নেই। সে নিজেকে আজীবন কঠিন সংযমী নারী ভেবে এসেছে। ঈশানের সাথে পরিচয় হওয়ার পর টের পেয়েছে সেটা কত বড় মিথ্যা কথা। যদিও এমন অনুভূতি শুধুমাত্র এই অসভ্য লোকটার জন্যই হয়। আজকে কেন জানি প্রতিবাদও করতে পারছে না, রাগ করে ধাক্কা মারতে পারছে না। সে তো রেগেছিল, এত তাড়াতাড়ি অভিমান মুছে গেছে এটা বুঝতে দিলে চলবে নাকি? এতদিন তাকে যে কষ্ট দিল সে এর প্রতিশোধ নেবে না ভেবেছে নাকি ঈশান আশ্বাদ দেওয়ান? সবে তো ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু। ভালোবাসি উচ্চারণ না করি সে ছাড়ছে না। তার জন্য মাতাল না বানানো পর্যন্ত ছুতে দেবে সে? এতই সোজা তিতিরকে পাওয়া? তিতির দুহাতে সরিয়ে দিল ঈশানকে। ঈশানও সরেই গেল। বাঁকা হাসি দিয়ে দ্রুত টি শার্ট আর ট্রাউজার জড়িয়ে নিল গায়ে। সময় দেখলো এখন নিচে না গেলে ডাকতে আসবে মা, চাচি, কেউ একজন। বিনা বাক্যে তিতিরকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো নিচে যেতে। তিতির হতচকিত হলো। আরে কি করছেন? চিংড়ি খাবি না? খাবো তো। কোলে নিলেন কেন? নামান। তিতিরের ছটফট করা পাত্তা দিল না সে। পাটা এখনো ফুলে আছে। গোসলে যাওয়ার আগে মুখটা বের করে দিয়ে গিয়েছিল পায়ে লাগিয়ে নিতে। অবাধ্য মেয়েটা লাগায়নি সেটা। দাঁতে দাঁত চাপলো ঈশান। তাই তো, ওষুধটা লাগায়নি সে। আদতে মনে নেই। মিনমিনে গলায় বলল। তিতিরের ছোট্ট শরীরে নড়াচড়া গ্রাহ্য না করে সিঁড়ি ভেঙে নিচে নামলো ঈশান। চন্দ্রকাননের সকলেই ডাইনিং টেবিলে উপস্থিত। রাইসুল দেওয়ানরা 3 ভাই, গিন্নিরা, সব ছেলে মেয়েরা এসে গেছে। নয়ন বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগেই। মায়ের সামনে পড়লেও কোনো মতে ম্যানেজ করেছে। নিশি নুরি শাওয়ার নিয়ে চুল শুকিয়ে নিচে নেমেছে। এমনকি আজকে স্বয়ং চন্দ্রা দেওয়ানো উপস্থিত। বলতে গেলে সবার পরে আসলো ঈশান আর তিতিরই। তিতিরকে কোলে নিয়ে ওভাবে নেমে আসার প্রথম চোখে পড়ল রাফির। বেচারা চিকেন টিক্কা সবাই মুখে তুলেছিল, সেটা মুখ থেকে টুক করে পড়লো পাতে। মুক্তা দেওয়ান চড় মারলেন ছেলের মাথায়, ধমকে উঠলেন, মুখের খাবার পরে কি করে গাধা? রাফি কথা বলতে পারলো না। তার বারবিকে কোলে নিয়ে নামা হচ্ছে। রোমান্টিসিজম না বুঝলো বেশ লাগলো তার। চিৎকার করে হাতের ইশারা করলো ওদিকে।
বারবিকে বড় ভাইয়া বারবির মতো কোলে তুলে নিয়ে আসতে। ছোট্ট রাফির কথায় চকিতে দৃষ্টি গেল সকলের। সিঁড়ির মাঝে ততক্ষণে নেমে এসেছে ঈশান। তিতির লজ্জায় এতটুকুন হয়ে গেছে, বলা বাহুল্য হা হয়ে গেছে সকলে। রাইসুল দেওয়ান সর্বপ্রথম কাশি দিয়ে স্ত্রীকে বলল খাবার দিতে, বাকি দুই কর্তাও তাই। গিন্নিরা আঁচলে মুখ চাপা দিয়ে খাবার বাড়তে লাগলো সবার পেটে। নিশি নুরি মুখ চাচাই করলো একে অন্যের দিকে, হতভম্ব তারাও। ঈশান তিতিরকে চেয়ারে বসিয়ে বসলো পাশের চেয়ারটায়, গম্ভীর গলায় বলল, তোমাদের মেয়ে বোরারি বেশি করে কিনা পায়ে ব্যথা পেয়েছে, পা মচকেছে। সকলে অতি ব্যস্ত হলো। তিতির কষ্টে সৃষ্টে বোঝালো তেমন কিছু হয়নি, সামান্যই ব্যথা। চন্দ্রা দেওয়ান মুগ্ধ হন, নাতি নাতনির দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকেন মুগ্ধ চোখে। কি সুন্দর মানায় দুটোকে, আদরে সোহাগে পরিপূর্ণ থাকুক সারা জীবন এরা। খাওয়া দাওয়া পর্ব শেষের দিকে চন্দ্রা দেওয়ান আগেই উঠতে নিষেধ করলো সকলকে। গম্ভীর গলাতে বলল, ঈদের দিন তোমাদের বাবার মৃত্যুর বার্ষিকী পড়েছে, তোমাদের দাদুর গ্রামের লোকজন আসবে, মানে আমার শ্বশুর বাড়ির লোকজন। দীর্ঘশ্বাস ফেলে নিশি নুরিরা। তাদের দিদার গ্রামের মানুষ, মানে গণ্ডগ্রামের কিছু ক্যাটক্যাট করা দিদারা। তাদের দিদা দাদুর চাচাতো খালাতো ভাই বোন নাকি যেন। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে এসেছে তারা। কি যে অসহ্য বলার বাইরে। রাইসুল দেওয়ানরা তিন ভাই মাথা নাড়ল। কোনো সমস্যা নেই কারো। চন্দ্রা দেওয়ান একই স্বরে বললেন, ঈদের 3টে দিন আগেই আসবেন তারা। সব আত্মীয় স্বজনই কাল পরশুর মধ্যে চলে আসতে বলবে। যেহেতু একদিন আগে ইফতারের আয়োজন আছে একটা, আমার আশ্রয়ের ছেলে মেয়েগুলো বৃদ্ধাশ্রম থেকে সবাই আসবে। রাসু, তোমাদের যা যা আয়োজন করতে বলেছিলাম। রাইসুল সাহেব মাথা নাড়েন, নরম গলায় বলেন, আমি রাশেদ রাহি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি মা, তাছাড়া বাদবাকি সব ঈশান আর নয়ন দেখে নেবে। চন্দ্রা দেওয়ান মেজ বৌমার হাত থেকে ওষুধগুলো নিয়ে খেয়ে এক নজর তাকালো ঈশান তিতিরের দিকে। তিতির পানির গ্লাস আঁকড়ে বসা, তার লজ্জা এখনো কাটেনি। চন্দ্রা দেওয়ানের অভিজ্ঞ চোখ আটকালো তিতিরের ঠোঁটের উপর, 2 জায়গায় জখম হওয়া। তাছাড়া অন্যার ফাঁক দিয়ে কালশিটে দাগ গলার ওই হাড়ের উপরও দেখতে পেলেন তিনি। মনে মনে বেশ হাসলেন। বড় দাদু ভাই, তোমার আর পুতুলের বিয়েটার কথা জানানো হয়নি কাউকে, তোমরা কি বলো? সকলে আসবেই এবার, জানিয়ে দেওয়া উচিত? আমার তো মনে হয় উচিত। তিতির মাথা নিচু করে থাকে। তার কিছু বলার নেই এখানে। তার নানু আপুর কোনো সিদ্ধান্তে সে দ্বিমত করেনি এ জীবনে কখনো, এটাতেও প্রশ্নই আসে না। তাছাড়া আগে অথবা পরে জানাতেই হবে। তবে মাথা নাড়ল ঈশান, গম্ভীর গলাতে বলল, এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি, অনেক সময় আছে জানানো যাবে, এখন না। রাইসুল দেওয়ান বিরক্তই হলো। না জানানোর কি আছে, পরে যখন আত্মীয় স্বজনরা জানবে তখন নিশ্চয়ই নানান কথা হবে। এর থেকে ভালো জানিয়ে দিলেই হয়। অনুষ্ঠান তার ধীরে সুস্থে করবে এখন। তবে ঈশানের সাড়া পাওয়া গেল না, সে জানাবে না কাউকে এখন। তার সিদ্ধান্তে অটল সে। তিতিরের এবার মেজাজ খারাপ হলো সামান্য। ঘরের ভিতর হম্বিতম্বি কাছে পেতে, বাইরের সকলকে জানাতে সমস্যা। আজব মানুষ। ঠিক আছে, তোমরা যদি মনে করো আরও সময় লাগবে তোমাদের, নিতে পারো। আমরা জোর জবরদস্তি করব না, সংসার তোমাদের, বুঝিয়ে তোমাদেরই নিতে হবে। ঈদের হইচই যাক। আমি বলবো দুজন ঘুরে এসো কোথাও, এখানে সময় দিতে পারছো না একে অপরকে। বাড়ি ভর্তি মানুষ, নিজেদের মতো সময় কাটাতেও পারো না। দেশের বাইরে চাইলে যেতে পারো মধুচন্দ্রিমায়। তিতির এবারে সত্যি মরে যাবে লজ্জায়। যেমন দিদা তেমন তার নাতি, সবাই নির্লজ্জ। মামা মামিদের সামনে এত খুলে বলার মানে হয়? ঈশান চেয়ার ছেড়ে উঠল, দিদার দিকে তাকিয়ে বলল, যখন মনে হবে নিশ্চয়ই জানাবো দিদা, আপাতত থাক, ব্যস্ত খুব। তাছাড়া এলাকায় ঝামেলা তো একটা আছেই, এখানে থাকার দরকার আমার। চন্দ্রা দেওয়ান মাথা নাড়তে ঈশান ফিরল তিতিরের দিকে, ধমক গলায় বলল, খাওয়া হয়েছে তোর? ওপরে যাবো আমি। হয়েছে। শব্দটা শেষও হতে পারল না। আরেক দফা নির্লজ্জতার প্রমাণ দেখে তিতিরকে কোলে নিয়ে ছুটল ঘরের দিকে। পিছনে রেখে গেল মিটিমিটি হাস্যোজ্জ্বল কয়েক জোড়া চোখ। ঘরে এসে খুব যত্নে বসালো বিছানায়। পিঠের পাশে একটা বালিশ দিয়ে আরেকটা রাখলো ফুলো পাটার নিচে। টেবিলের উপর থেকে মুভ নিয়ে হাত ছোঁয়ালো ফুলো জায়গাটায়। তিতিরে বাধা দিতে মন চাইল না, কেন যেন ব্যথা এতক্ষণ টের না পেল, এখন পাচ্ছে, টনটন করছে। তবে বিন্দুমাত্র আওয়াজ করলো না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। অচেনা লাগছে তার, এত যত্ন, এত খেয়াল। শুয়ে পড়, লাইট অফ করে আসছি। লাইট অফ করে আসি মানেটা কি? এক বিছানায় শোবে তারা আবার, এটাই তো সমস্যা। একসাথে একদিনের স্মৃতিও স্বাভাবিক নয়, বড্ড অস্বাভাবিক। তিতির তোতলায়। আপনি এখানেই শোবেন? ঈশান যেন অবাকই হলো। লাইট অফ করে ডিম লাইট দিয়ে ওপাশে দিয়ে এসে বসলো বিছানায়। গায়ের চাদর মেলতে মেলতে বলল, আমার ঘর, আমি কোথায় শোবো? 3 রাত ঘুম হয় না, ঘুমাবো না? তিতির সরে আসে এদিকটা, এলোমেলো দৃষ্টি নিয়ে তাকায় সোফার দিকে। আমি তাহলে সোফায় শুই।
ধাক্কা দিয়ে ফেলে দেবো কিন্তু। রাত বিরাতে নাটকের জায়গা পাস না, শুয়ে পড় জলদি। মাথায় হাত বলিয়ে দিবি, তোর জন্য বৃষ্টিতে ভিজে যন্ত্রণা করছে মাথা। ঈশানের ধমকে ভয় পেল ওপরে ওপরে টলল না তিতির। কণ্ঠ ঈশানের মতোই গম্ভীর করে বলল, পারবো না আমি। মুখে মুখে তর্ক, অসহ্য লাগছে তিতির। এটা আমারও রুম, সুতরাং একা আপনার মর্জি চলবে না। আমি যেখানে ইচ্ছে শুতে পারি। ঈশানের এখন খ্যাচখ্যাচ করার একদম মুড নেই। তিতিরটাকে ঘুম পাড়িয়ে লুকিয়ে মুখ গুজবে মেয়েটার নরম বুকে, নাহলে আজকাল ঘুম হতে চায় না তার। মেয়েটা এতক্ষণে নাটক শুরু করেছে। খানিকটা ঘেঁষে আসলো তিতিরের দিকে, ফিচেল গলায় বলল, এই ধরনের পাগলের প্রলাপ দিনের বেলায় বকতে পারিস তুই? সকাল হয়ে গেছে তো, যাই হোক, তোর রাতের মর্জির মালিক আমি, সে তো আমার নামে চিৎকার করবি। তুই সকাল হয়ে গেছে ছেড়ে দেবো ভাবিস না, ধরলে আস্ত রাখবো না, যা বলছি শোন। তিতির হতভম্ব হয়। অসভ্য লোকটা কোথা থেকে কোথায় নিয়ে গেল এক ধাক্কায়। ঠোঁট উল্টায় তিতির, বিরক্ত মুখে বলে, ছি, আপনার মুখে কোনো ভালো ভদ্র কথা আসে না, তাই না? ঈশান দীর্ঘশ্বাস ছাড়ে, উদাস গলায় বলে, এখানে অভদ্র কোন শব্দটা? প্রত্যেকটা অক্ষর যেগুলো আপনি উচ্চারণ করেন সব সব অভদ্র, সব অসভ্য। অশ্লীল হাসলো ঈশান, ভ্রুজোড়া উপরে তুলল। সে তুই বলতেই পারিস, তবে এখন ধরছি না, তাই তুই চেঁচাচ্ছিস না। যেদিন রোমান্সের এবিসিটি শেখাতে নামবো, সেদিন আমার নাম ধরে যদি প্রলোভ না ডাকিস রাতে, তাহলে আমার নাম ঈশান আরশাদ না, মিলিয়ে নিস তখন। গলা টিপে ধরতে ইচ্ছে হলো তিতিরে। সবসময় এমন লজ্জায় পিষে ফেলতে লোকটার কি আনন্দ হয় কে জানে। তেতে উঠা গলায় বলল, বরাবরই কি এমন অসভ্য আপনি, নাকি আমাকে বিরক্ত করতে এত নাটক করছেন আপনি? কারণ এই বংশে তো এমন আর কাউকেই দেখি না। তিতিরের কথায় শব্দ করে হেসে ফেলল ঈশান, যেন তিতির কোনো মজার কৌতুক শোনালো তাকে। ঝুঁকলো তিতিরের কানের কাছে, ফিচেল গলায় বলল, দুটোই বরাবরের অসভ্য, তোকে দেখলে সেটা বেরিয়ে যায়। এই যা। সোজা হয়ে শুয়ে পড়ল শটানে বালিশে মাথা রেখে। হ্যাচকা টানে তিতিরকেও শোয়ালো পাশে। আর গাধা তুই একটা, বংশের আর কারো এমন রূপ দেখিসনি মানে? তুই বউটা হলি আমার, আমার অভ্যাস মতোই তো দেখবি নাকি? তোর শ্বশুর তার বউর সাথে কি ইটিস পিটিস করে, তা তোকে দেখেই করবে নাকি? ঈশানের ব্রেকিং কথায় আর সহ্য হয় না তিতিরের। সফেদ চাদরখানা দিয়ে ঢেকে ফেলে নিজের মুখখানা। চাদরের তলা থেকে বিরক্ত গলায় বলে, আপনি একটা বিরক্ত, সরুন তো। বাপ মা কেউ ছাড়ে না, বাজে লোক একটা। কি আশ্চর্য, ভালো কথা মন্দ কথা তফাৎটাও টের পাস না? বাপ মায়ের নামে এতটা বাজে কথা। তারা ইটিস পিটিস না করলে তুই, আমি আর আমরা সকলে দুনিয়া আসতাম। আল্লাহ দোহাই লাগে, রোজা রেখেছেন, লাগাম টানুন মুখে। ঘুমানোর আমাকেও ঘুমোতে দিন। কোলবালিশটা টানা হেঁচড়া করবে না প্লিজ। সকালে উঠে যেন এভাবে দুজনের মাঝেই দেখি এটা। ঈশান শব্দ করে কাত হলো, বাঁকা গলায় বলল, ওসব ছোটখাটো কথা আমি দিতে পারলাম না। কথা দিয়ে কথা না রাখতে পারলে রোজা রমজানের মাস, খোদা পাপ দিবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।